স্বামীর পরকীয়ার ব্যাপারটা অনেক আগে আঁচ করেছিল বলে আজ সাজিদের সাথে অন্য নারীর লিপস্টিকের দাগ দেখে একটু অবাক হলো না বিপা। ২ বছরের দাম্পত্য আর ৭ বছরের সম্পর্কে চেনা সাজিদের একটু একটু করে পাল্টে যাওয়াটা তো ও লক্ষ্য করেছিল ভালো মতনই। ব্যস্ততার অজুহাতে কেমন করে ধীরে ধীরে সাজিদ ওর থেকে দূরে সরে যাচ্ছিল টের পেয়েছিল বিপা। ওর কষ্ট হলো না, বুকের ভেতর হতাশাও জন্ম নিল না, কেবল অনুভূতিহীন শূন্য চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল গোল হয়ে বসা টুকটুকে লাল রঙা ঠোঁটের ছাপটার দিকে। বাথরুম থেকে তীর তীর করে পানির শব্দ আসছে। গত সপ্তাহে নতুন লাগানো হয়েছে ট্যাপটা। নব ঘুরালেই এত আওয়াজ আসে। সাজিদ গোসল সারছে, অফিস থেকে ফিরে এসে গোসলে ঢুকে যায়। ওর এটা নিত্যকার অভ্যাস। দিনভর ক্লান্তির পর ঠান্ডা পানিতে অবগাহন না করতে পারলে বেচারা স্বস্তি হয় না নাকি। বিপা এক ঝলক তাকালো দরজায়। পানির শব্দের সঙ্গে সাজিদের গুনগুনানিও বেশ শোনা যাচ্ছে। বোধহয় মনে আজ খুব ফুর্তি ওর। সাতটা বারান্দার তারে ঝুলিয়ে রান্নাঘরে চলে এলো বিপা, ভীষণ শান্ত ভঙ্গিতে। দেখে মনে হচ্ছে না মাত্র কিছুক্ষণ আগে মেয়েটা জানতে পেরেছে তার স্বামী তার সঙ্গে প্রতারণা করছে, ঘরে বউ রেখে বাইরের মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। কত বড় ধোঁকা দিয়ে কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে লোকটা। বিপা শ্বাস ফেলল। মিড শেলফ থেকে দুপুরে রান্না করে রাখা খাবারগুলো বের করলো একে একে। এগুলোকে গরম করতে হবে। সুনিপুণ দক্ষতার সঙ্গে সব কাজ সেরে বাটিগুলো খাবার টেবিলে পরিবেশন করলো। সাজিদ ততক্ষণে চলে এসেছে। চুল মুছে ভেজা তোয়ালেটা ওর হাতে ধরিয়ে এগিয়ে এলো টেবিলের দিকে। দেখি আজ কি রান্না করেছো। রুই মাছ দিয়ে ঝিঙের ঝোল। এটা কিছু হলো? মুখটা বাঁকা হলো ওর। চিরকাল শান্ত স্থিরমতি বিপা চট করে উত্তর দেয় না। কেউ মুখের উপর মন্দ বললেও রাগ করে না। আজও সরল মুখেই বলল, মাছ তো ভেজে দিয়েছি, দো পেঁয়াজার মতো, খেয়ে দেখো, খারাপ লাগবে না। উত্তরটা মনপুত হয়নি, কপালের ভাঁজ দেখেই তা বোঝা যাচ্ছে। আরেকটা বাটি এগিয়ে নিল নিচের দিকে, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে বলল, এটা কি পালং শাক? পালং শাকে মাসকলাই দেয় কি, নাকি কলাইয়ের ডালে পালং শাক ছেড়ে দিয়েছ? এসব সবজি আমি খাই না জানোই তো ভালো করে। কটাক্ষ শুনে বিপার ইচ্ছে করলো দেয়ালের সঙ্গে মাথা ঠুকে মরে যেতে। বাজার করবার অভ্যাস তার কোনো দিনই ছিল না, করেও নি। ইদানিং যে সাজিদ বাজারও ঠিকঠাক করে না, সে খেয়াল কি ওর নেই? নিচে ভ্যানের সবজিওয়ালা যা নিয়ে আসে ও তো আজকাল তাই কিনে রাধে। আজ সবজিওয়ালা অন্য কিছু আনেনি, যাচ্ছিল। তুমি বাজারে যেতে, নাকি যেতে পারো না? কি অবলীলায় ওকে এসব শুনিয়ে যাচ্ছে ছেলেটা। বিপার ভারী অবাক লাগে। সে আর দাঁড়ায় না, তোয়ালে নিয়ে প্রস্থান করে নিঃশব্দে। যেতে যেতে কানে গেল সাজিদের গজগজানি। সারাদিন বাড়ি বসে করো কি? সামান্য হাত দূরে বাজার থেকে কিছু কিনতে গেলে তুমি মরে যাবে। রোজ সে একঘেয়ে ঝোল ঝাল, না হয় সবজি, এটাই রইলো। তাই বলে রান্নাও এক, এছাড়া আর কিছু জানো না? হাতে ফোন আছে, ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার রেসিপি। কোনোদিন তো শখ করে রাখতে দেখলাম না। সারাদিন হাড় ভাঙা খাটুনি করে অফিস থেকে আসি, সে কি এই ঝিঙের ঝোল আর কলাইয়ের ডাল গেলার জন্য? স্বামীর পছন্দ মতো কিছু করতে জাত চলে যায় তোমার। সব উপেক্ষা করে বারান্দায় গিয়ে দাঁড়ালো বিপা। আর সঙ্গে সঙ্গে একরা শীতল সমীরণ এসে ছুঁয়ে দিল ওর সারা দেহ মন। চনমনে হলো মস্তিষ্ক। একটু আগের উত্তেজনা স্তিমিত হয়ে এলো। বারান্দা থেকে নজর গেল নিচে, সামনের বিল্ডিং এর লনে অফিস ফেরত মিস্টার এবং মিসেস সাইফ দম্পতির দিকে। হাত ধরাধরি করে সুখী মানুষের ন্যায় তারা হেঁটে আসছে। লন পেরিয়ে সেভাবেই অন্তর্দান করলো ভবনের ভেতর। বিপা চেয়ে রইল অনিমেষ। দৃশ্যটা আজকের নতুন নয়। প্রায় রাতে ব্যালকনিতে দাঁড়ালে সদৃশ কিছু চোখে পড়ে বিপার। গত 1 বছর ধরে এই বিল্ডিং এ থাকছে ওরা। ওদেরও আসবার আগে থেকে সামনের বিল্ডিং এর তেতলায় ভাড়া থাকে সাইফ দম্পতি। প্রতিবেশী হিসেবে পরিচয় আছে বিপার, তাই জানে বিবাহিত জীবনের 8ম বছরে পদার্পণ করেও ওদের ভেতর ভালোবাসার একটুও ঘাটতি আসেনি।
স্বামী স্ত্রী দুজনেই চাকুরিজীবী, অথচ ভিন্ন অফিস হয়েও রোজ তাদের যাতায়াত হয় একসঙ্গে। সকালে যেমন হাসি মুখে বেরোয়, তেমনি ফিরে আসে হাস্যোজ্জ্বল চেহারায়। ইস, এমন দেখলেও যেন চোখ জোড়ায়। বিয়ের কতদিন পরেও কি ভাব ভালোবাসা ওদের, অথচ তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। কি হলো, তোয়ালে নাড়তে গিয়ে হাওয়া হয়ে গেলে নাকি? সাজিদের খ্যাটখেটে রুক্ষ গলা কর্ণগোচর হতেই ধীর পায়ে এগোয় সেদিকে। ইতোমধ্যেই লোকটার অর্ধেক খাওয়া শেষ, টেবিলে তরকারির বাটিগুলো ছড়ানো ছিটানো। বলেছিল বটে, একঘেয়ে খাওয়া ভালো লাগে না, কিন্তু খেতে বসে ওগুলি হাপুস করে খেয়েছে, সঙ্গে নোংরা করেছে সবকিছু। ভাতের হাতে চামচ নেড়েছিল, মাখা ভাতের দাগ স্পষ্ট হাতলে। বিপা খাওয়া বিষয়ে বেশ খুঁতখুঁতে। চামচের ওই দাগ আর এলোমেলো টেবিল দেখে তার রুচি উঠে গেল। টেবিলটারে হাল করেছো কেন? একটু গুছিয়ে তরকারি উঠালে কি হতো? রাগ নয়, মৃদু অনুযোগ। সাজিদ বিরক্ত হলো। সে খেয়াল তোমার রাখা উচিত ছিল না? স্বামী খেতে বসছে, তার জন্য প্লেট বেড়ে রাখবে। আজকাল তোমার সবকিছুতে উদাসীনতা, কোনো কিছুতেই মন নেই। সংসার না করতে ইচ্ছে করলে বলে দিলেই হয়। আমি কি বেঁধে রেখেছি? শেষটায় এসে ভেতরের উষ্মা প্রকাশ পেয়েই গেল। বিপা জবাব না দিয়ে কাজ করতে লাগলো নিজ মনে। সাজিদ হাত ধুয়ে উঠে গেল। ঘরে ওর ফোন বাজছে, কলটা জরুরি। এ সময় ঘরে যাওয়া নিষেধ বিপার। গেলে সাজিদের অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটার সম্ভাবনা, তাই ও নিজেই মানা করেছে। বিপা ঘরে এলো ঘন্টা দেড়েক পরে। ততক্ষণে লাইট নিভিয়ে সাজিদ ঘুমিয়ে পড়েছে। ভুস ভুস করে নাক ডাকারও আওয়াজ আসছে। বিপা নিশ্চুপে এসে শুয়ে পড়ল পাশে। কোলবালিশটা বুকে চেপে ধীরে ধীরে ডুবে গেল অতীতের অতল থেকে অতলে। মফস্বলে বেড়ে ওঠা বিপার। উচ্চ মাধ্যমিক দিয়ে ঢাকা শহরে পা দিয়েছিল মেয়েটা। একা একা শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের তখন ভরার সংসার। বিপাকে নিয়ে আলাদা করে ভাববার অবকাশ নেই। বড় মেয়ে বলে ছোট থেকে নিজের দায়িত্ব নিজেই নিতে শিখে নিয়েছিল। ঢাকা এসে পুরোপুরিভাবেই তা বহাল হলো। নতুন শহর, নতুন পরিবেশে একা একা মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল খুব। তখনই দেখা মিলল বরিশালের মেয়ে পৃথার। বরিশালের মানুষ মানে অন্যরকম ব্যাপার। অন্যকে নম নম করে চলা এদের ধাতের মধ্যে নেই। এরা নিজেরাই স্বয়ম্ভু, একাই ১০০। পৃথার হাত ধরে নতুন করে পথ চলা শুরুটা হলো বিপার। ক্লাস, টিউশন, আড্ডা, জমজমাট সব। পৃথার ভাইয়ের বন্ধু ছিল সাজিদ, ওদেরই ডিপার্টমেন্টের সিনিয়র। সেই সূত্রে পরিচয়। একসময় পরিচয় গড়ায় প্রণয়, আর প্রণয় থেকে পরিণয়। ৭ বছরের বৃহৎ স্মৃতির ঝুলিটা যেন চোখের সামনে উপুর করে ফেলে দিল কেউ। বেরিয়ে এলো রঙিন এক ডায়েরি, যার প্রতিটা পাতায় পাতায় হাসি আনন্দে ভরা। এত নড়তেছ কি জন্য? ঘুমাইতে কি সমস্যা? নিদ্রালো স্বরে বিরক্তি উপচে পড়ছে যেন। বিপা চমকে উঠল খানিক, আচমকা বাস্তবে ফিরে অপ্রস্তুত হলো। ঘুম আসছিল না, সরি। ঘুম না আসলে উঠে যাও। শুয়ে শুয়ে ঘটঘট করে নড়বা আর আমার ঘুম হারাম করবা। কি মনে করো তুমি? তোমার মতো সারাদিন ঘরে বসে তো আমার দিন কাটে না। অফিসে পরিশ্রম করা লাগে, একটু ঘুমাবো যে শান্তি মতো, তোমার জ্বালায় তাও হয় না। দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল বিপা। নড়াচড়া বন্ধ করে নিঃশব্দ অসাড় হয়ে পড়ে রইল। আর কোনো কথা হলো না। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সাজিদ। নাক ডাকার আওয়াজ পাওয়া গেল। নিদ্রাহীন বিপার দুটির চোখ নিশাচরের মতো চেয়ে রইল খোলা জানালা দিয়ে বাহির পানে। বিদ্যুতের তারে বসে আছে দুটো মিশমিশে কালো পাখি। কি নাম ওদের? ফিঙে? গহীন রাত্রির নির্জনে তারা দুটি প্রাণী বসে আছে নিবৃতে। কি যেন গোপন আলাপন সারছে চোখে চোখে, ঠোঁটে ঠোঁটে। ঠিক কতটা সময় পেরোলো বিপা জানে না। আজ পুরোনো দিনের কথা খুব করে মনে পড়ছে ওর। ইউনিভার্সিটির সেই রঙিন দিনগুলো, পুরনো সাজিদ, পুরনো বন্ধু বান্ধব। পৃথার কথা মনে আসছে। কতগুলো দিন হয়ে গেল দেখা হয় না ওর সঙ্গে। তীব্র নারীবাদী মেয়ে ছিল পৃথা। প্রচন্ড রকমের জেদি, বেপরোয়া ছিল ওর চালচলন।
নিজের ক্ষতি হবে জেনে অন্যায়কে অন্যায় বলার সাহস পুস্তবকে। বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ছিল মেয়েটা। ওকে বেশ ভরসাও করতো বিপা। প্রতিটা কাজের আগে ওর কাছ থেকে পরামর্শ নিত। সাজিদের সাথে সম্পর্কের শুরুতে যদিও ওর বেশ সায় ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর থাকেনি। অদ্ভুত কারণে সাজিদকেও ঠিক দেখতে পারতো না। বিপাকে প্রায়ই বলতো সম্পর্কটা নিয়ে ভালো করে ভাবতে, বড় সিদ্ধান্ত নেয়ার আগে সব খতিয়ে দেখতে। বিপা সেভাবে গুরুত্ব দিত না। কখনো হয়তো মন দিয়ে শোনেও নি ওর কথা। এখন বুঝতে পারে ওর ভুলটা। পৃথার কথাটা অগ্রাহ্য করে নিজের হাতে নিজের কত বড় সর্বনাশ করেছে সে। হাহ, তখন যদি ভাবতাম। দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরে শোয় বিপা। কদিন হলো প্রচন্ড গরম পড়েছে। ফ্যান ছাড়া এক মুহূর্ত টেকা দেয়। বাসায় এসি লাগানোর কথা অনেক দিন থেকেই, নানা কারণে লাগানো হয়ে ওঠেনি। ফ্যান অবশ্য ঘুরছে তার সর্বোচ্চ গতিতে, তবুও গা ঘামছে বিপার। হাঁসফাঁস করে উঠে বসলো সে। একটু ভয় ভয় চোখেই তাকালো পাশে। গভীর নিদ্রা আচ্ছন্ন সাজিদ। গরমের দরুন ইদানিং খালি গায়ে শোয় লোকটা। ফ্যানের বরাবর শুয়েছে বলে শরীরে ঘামের রেশ অব্দি নেই। দেখেই বোঝা যাচ্ছে বড্ড সুখের ঘুম ঘুমাচ্ছে ও। হঠাৎ করে বিপার মেজাজ খারাপ হয়ে গেল। আজন্ম বিবাদহীন নির্লিপ্ত মস্তিষ্ক অকস্মাৎ বিদ্রোহী হয়ে উঠল। তীব্র রোষের ঝড় উঠল অন্তরে। আমার দু চোখের ঘুম কেড়ে নিয়ে কি দিব্যি ঘুমাচ্ছ তুমি? বোকাশোকা আমাকে পেয়ে কি সুখেই না প্রতারণা করে যাচ্ছ দিনের পর দিন? আচ্ছা, তোমার মতো প্রতারকের কি কোনো অধিকার আছে বেঁচে থাকার? কোনো অধিকার আছে পৃথিবীর আলো বাতাস খেয়ে একে দূষিত করার? নেই তো। হাতের শুভ্র বালিশটা ধীরে ধীরে নেমে এলো ঘুমন্ত সাজিদের মুখের ওপর। সকাল থেকে আকাশটা আজ মেঘলা। কালচে মেঘে ছেয়ে আসছে নীলাকাশ। আড়াল থেকে তেজ ছড়াচ্ছে দিবাকর। ভ্যাপসা গরম ছেড়েছে আজ। বায়ুর আর্দ্রতা বেশি। গায়ের ঘাম শুকোচ্ছে না কিছুতেই। মেঝেতেও পা ফেলা যাচ্ছে না। ঘেমে একাকার। পা ফেললে একটা প্যাচ প্যাচে অনুভূতি হচ্ছে। খেয়াল না রাখলে মাঝে মধ্যে পিছলেও যাচ্ছে। কাজ করতে করতে দুবার আছাড় খেয়ে পড়তে পড়তে বেঁচে গেছে বিপা। মিরশেলফ আর তাক অবলম্বন যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে বলে বাঁচা, নয়তো নিচে পড়লে কোমরটাকে আর দেখতে হতো না। এতে যদিও শেষ রক্ষা হয়নি, মিডশেলফের সঙ্গে টক্কর খেয়ে কপালটা আহত হয়েছে। ফলস্বরূপ সেকেন্ড 30-এর মধ্যেই ফুলে ফেঁপে নিয়েছে ঢোলের রূপ। ওহ মা গো, কি ব্যথাটাই না হয়েছে। আঘাতের জায়গাটা হাত বুলিয়ে বিড়বিড় করলো বিপা। স্যাভলন ক্রিমটা নিয়ে পা বাড়ালো ঘর অভিমুখে। বেশ সন্তর্পণে। আধ ভেজা টাইলসে হুড়মুড় করে নাচ ছুটে পা টিপে টিপে এগুলো। বেডরুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে পা তুলে বসলো বিছানায়। মলমটা লাগানো হতেই ফোন বেজে উঠল ওর। অপরিচিত একটা নাম্বার। রিসিভ করে সালাম দিল নম্র স্বরে। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। মিসেস বিপা রহমান বলছিলেন? জি, আপনি? পরিচয়টা ঠিক। কেমন আছিস দোস্ত? আমাকে চিনতে পারছিস না? আমি পৃথা। উত্তেজনায় কণ্ঠ রোধ হয়ে আসবার উপক্রম। সে উদ্বেগ যেন ফোনের এপাশে থাকা বিপাককে স্পর্শ করে। অবিশ্বাস্যভাবে কাঁপতে থাকে ওর স্বর। পৃথু, কতদিন পরে কল দিল? 3 বছর? না, তারও বেশি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই বিয়ে হয়ে যায় পৃথার। পরিবারের অমতে গিয়ে পছন্দের মানুষটাকে বিয়ে করে সংসার সাজিয়ে ফেলে। তখনও বিপার বিয়ে হয়নি। মাস্টার শেষ করে চাকরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সাজিদ। বিপারা অনার্স ফাইনাল দিয়ে ঘরে বসে। এর মধ্যেই একদিন বান্ধবী মারফত খবর এলো পৃথা ভেগে গেছে কোনো ছেলের সাথে। ওর সম্পর্কের কথা জানতো বিপা। পরিবার যে মানবে না সেও আগেই বিদিত ছিল। শুধু জানা ছিল না পৃথা হুট করে বিয়ে করে নেবে। পালিয়ে গিয়ে সেই যে নিখোঁজ হলো, তারপর আর কোনোদিন দেখা হলো না। না হলো কোনো খবর পাওয়া। আজ এতদিন পর হঠাৎ। কিছু বলবার আগে ওপাশ থেকে শোনা গেল নীলাশার হাস্যোজ্জ্বল স্বর। কেমন আছিস রে? বিয়ে শাদী করে ফেলেছিস? বরটিকে? হু, বরের প্রসঙ্গে এলি চেহারাটা মলিন হয়ে গেল ওর। বর? বিয়ে শাদী? জোর করে হাসলো। রহস্য করে বলল, যার হবার কথা ছিল সেই।
সেই? বাহ রে বাহ! সাজিদ ভাইকে তো ভালো করে আঁচলে বেঁধেছিলি তবে। ৭ বছর আগের বর্জ্য আঁটুনি এখনো টিকে আছে। সাব্বাস। বর্জ্য আঁটুনি? সত্যি, নিজের ওপর নিজে কটাক্ষ করে মেয়েটা। অদৃষ্ট লিখনের কথা ভেবে মনে মনে বিদ্রূপের হাসি হাসে। তারপর কথা পাল্টে জিজ্ঞেস করলো, তোর কি খবর? কোথায় আছিস এখন? রবিন ভাই কেমন আছে? সে তো ভালোই। বিয়ের পর থেকেই তো গাজীপুরে থাকছি দুজন। টোনাটুনির সংসার আমাদের। ছেলের বয়স 6 মাস চলছে। ও বাবা, খালা হবার খবরটুকুও দিলি না। তুই এত খারাপ রে। অনুযোগ করে বলল। বিপা কেবল হাসলো প্রত্যুত্তরে। এই তো খবর দিলাম, শুধু আমাকে দোষ দিস কেন? তুইও তো খোঁজ করিসনি। তোর আর সাজিদ ভাইয়ের প্রেমে কি আমার কোনো অবদানই ছিল না? পরিচয় হয়েছিল এই পৃথার মাধ্যমে, অথচ বিয়েতে কাচ্চি খাওয়া তো দূর, খবরও পেলাম না। জানাতে চেয়েছিলাম রে, ইনফ্যাক্ট ব্যাচের সবাইকে ডেকেছিলাম, শুধু তোর নাম্বারটা আনরিচেবল ছিল। ওহ রে, ভুলেই গিয়েছিলাম, ওই সিমটা ভেঙে ফেলেছিলাম। বাবার এনআইডি দিয়ে তোলা, পরে আর ইস্যু করা হয়নি। সরি রে। তারপর নানান কথা হয়। অনেকদিন পর প্রিয় সহচরীকে পেয়ে স্মৃতির ডায়েরি খুলে বসে দুজন। সাংসারিক জীবনের সুখ দুঃখের আলাপ থেকে বিশ্ববিদ্যালয় জীবনের সেই পুরনো দিনের গল্প, সবকিছু উঠে আসে কথা প্রসঙ্গে। এক সময়ে হঠাৎ বলে ওঠে পৃথা, জুবাইর দেশে এসেছে, জানিস? কাল হুট করে আমার বাড়ি এসে উপস্থিত। ব্যাচের কারোর সাথে আমার যোগাযোগ নেই। দু একটার সাথে ফোন আলাপ হয়, বাড়ি অব্দি কেউ আসেনি। ও শালা আমার বাসার হদিস বের করলো কি করে? এত অবাক হলাম। জুবায়ের নামটা শুনে এত বিস্মিত হয়ে বিপা। বুকের ভেতর অজানা একটা ঢেউ তোলপাড় করে বেড়ায়, সেই পুরনো দিনের মতো। রাত 11টা বেজে 30 মিনিট। রাজধানী শহরের একটি 5 তারকা হোটেলের বিলাসবহুল কক্ষে বিব্রত অবস্থায় দুজন নারী পুরুষ। ক্ষণিক আগে যেন ঝড় উঠেছিল, ঘরময় তাণ্ডব লীলা চালিয়েছে। এদিক ওদিকে ছড়িয়ে আছে তার নিদর্শন। দীর্ঘ উন্মত্ততার পর ক্লান্ত হয়ে পড়ে আছে দুটো শরীর। কিয়ৎক্ষণ পর মুখ তুলে তাকালো তরুণী। কটা বাজছে? অবসাদ মাখা দেহে তন্দ্রা ঘনীভূত হচ্ছিল সাজিদের। ঝিমুনি আসছিল। তরুণীর কথা হাত বাড়িয়ে বেডসাইড টেবিলে ফোনটা খুঁজল। হাতড়ানোর পর পাওয়া গেলে স্ক্রিনে চোখ বুলালো। বেশি না, মাত্র 11টা 35। কি? এত রাত হয়ে গেছে, তুমি আমাকে বলবে না? উৎকণ্ঠিত হয় তরুণী। তড়াক করে লাফিয়ে ওঠে বিছানা ছাড়ে। হাত বাড়িয়ে মেঝে থেকে নিজের পোশাক তুলে নিলেই বাধা দেয় সাজিদ। ও কি, তুমি চলে যাবে নাকি? নয়তো সারা রাত তোমার সঙ্গে ফুর্তি করব? ঝাঁজের সহিত উত্তর করে। সাজিদ উঠে বসে বিছানায়। এক হাত ওর হাতে জামা কাপড় টেনে ধরে দুষ্টুমির হাসি হাসে। তুমি চাইলে করতেই পারো, আমি তো আছি, ক্ষতি কি? ইস, খুব যেন সারা রাত থাকবার মানুষ তুমি। ভেংচি দিল তরুণী। ওর হাত থেকে পুনরায় নিজের বস্ত্র উদ্ধার করে গায়ে চাপাতে চাপাতে আরো কয়েকটা টিপ্পনি কাটল। সাজিদ হাসলো সেসব শুনে। পেছনে হ্যাডবোর্ডে হেলান দিতে দিতে জানালো, বিশ্বাস না হলে এক রাত থেকে দেখোই না। এমনিতেই রাত হয়ে গেছে। এখন আর হোস্টেলে ফেরবার উপায় নেই তোমার। এই যাত্রায় ক্ষণকাল ভাবতে হলো ওকে। খুব দ্রুত কিসব হিসেব নিকেশ করে বলল, সে হোক গে, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। কিন্তু তুমি কি করে ম্যানেজ করবে? তোমার বউ আছে না? কি বলবে তাকে? বলে দেব, ব্যস্ত আছি, অফিসের কাজে থাকতে হচ্ছে। আর মোরা ভাঙতে ভাঙতে বলল সে কথা। ওর নিয়মিত অজুহাতটা। গত কমাসের বাধা ধরা মিথ্যে বাহানা তো এটাই। লাস্ট সময় তরুণী হাসলো জবাবে। লোকটা কি চমৎকার মিথ্যুক। বোকা স্ত্রীকে কিভাবে ঘোল খাওয়াচ্ছে। সে হতভাগী তা হয়তো জানতেও পারছে না। ও এগিয়ে এসে জড়িয়ে ধরল সাজিদের গলা। আহ্লাদে গদগদ হয়ে বলল, তোমার বউটা কি বোকা গো? এই এক অজুহাত দেখিয়ে দেখিয়ে কতদিন পার করলে, বেচারি টেরও পেল না। ভাগ্য করে বউ জুটিয়েছিলে কপালে। কিন্তু হ্যাঁ, আমার সাথে কিন্তু ওসব চলবে না। তোমার চালাকি ঠিক ধরে ফেলবো। আর ধরলে না, একদম হুহ, খাতাম। বলে হাত দিয়ে গলায় কৃত্রিম ছুরি চালানোর ভঙ্গি করে দেখায়, যেন খুব আমোদ পেয়েছে। হো হো করে হাসতে থাকলো সাজিদ। একসময় হাসির দমক কমে এলে বলল, বাব্বা।
ম্যাডাম তো দেখি পুরাই বাঘিনী। না না ম্যাডাম, কথা দিচ্ছি আপনার সাথে কোনো চালাকি চলবে না। আড়ালে আবডালেও কিছু হবে না। যা হবে সব মুখোমুখি, ঠিক আছে? হো, এখন চলো তো, আমাকে এগিয়ে দেবে। আরেকবার ওর বাহু লগ্ন হয়ে আবদার করে তরুণী। ঠাট্টার পর এবার সিরিয়াস দেখায় সাজিদকে। মুখ তুলে শুধায়, সত্যি সত্যি থাকবে না? থেকে গেলে কিন্তু ভালো হতো। এমনিও আজ বাসায় ফেরার ইচ্ছে নেই আমার। রেন্ট তো করাই আছে, এখানেই থাকতাম। তুমিও। সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে মেয়েটা। দ্বিধাগ্রস্ত চেহারায় বলে ওঠে, বুঝছি না কি করব। তুমি আবার থাকতে যাবে কেন? বাসায় গেলেই তো পারো। এতক্ষণ আমার সঙ্গে ছিলে, এখন যাও না হয় বাসায়। আমি কেন? তুমি থাকলে আমার ভালো লাগবে নি। আমরা আরেকটু সময় কাটাবো। অন্তরঙ্গ হয়ে নিরিবিলি থাকবো কিছুক্ষণ। প্লিজ থেকে যাও। সুইটহার্ট। আদরের ডাককে এবার উপেক্ষা করতে পারে না নিখ্যাত তরুণী। প্রিয়তমের এই আহ্বানকে স্বাগত না জানিয়ে সে স্বস্তি পায় না। নীরবে নিবৃতে নিজেকে সঁপে দেয় আরো একবার। গহীন রাত্রি। ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 41-এ। ব্যালকনিতে একা দাঁড়িয়ে বিপা। বাইরে নিকষ কালো আকাশে দৃষ্টি ন্যস্ত। চাঁদহীন, মেঘমুক্ত অন্তরিক্ষ। অনেক দূরে দূরে কিছু নক্ষত্র ইতস্তত ছিটিয়ে আছে কেবল। অনেকটা সময় পার হয়ে গেল, এখনো সাজিদের দেখা নেই। কবার ফোন করলো, সুইচ অফ দেখাচ্ছে। ডাইনিং এ রাখা গরম ভাত এতক্ষণে শুকিয়ে বোধহয় কড়কড়ি লাগলো। সবজিগুলো ঠান্ডা হিম হয়ে গেল। কতক্ষণ ওর খাবার বেড়ে পাশে বসেছিল বিপা। ঘুমে চোখ জড়িয়ে আসছিল। শেষটা না টিকতে পেরে উঠে এসেছে। ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো সাজিদের নাম্বারে। রিং হলো। সৌভাগ্যক্রমে রিসিভও হলো। ওপাশ থেকে ঝাঁঝালো স্বর ভেসে এলো। কি হয়েছে? এতবার করে কল দিতেছ কি জন্য? সমস্যা কি? কই তুমি? কত রাত হয়ে যাচ্ছে, আসবা কখন? ওর কঠিন ভাষায় বিপরীতে যথাসম্ভব কোমল কণ্ঠে শুধালো। স্ত্রীর প্রশ্নে যারপরনায় বিরক্ত হলো সাজিদ। ধমক দিয়ে বলল, আসবো না আমি। অফিসের চাপ কি তুমি বুঝবা কেমনে? কাজ করতে করতে আমি অস্থির হয়ে যাচ্ছি। আর উনি এসে ঘন্টায় ঘন্টায় কল দিয়ে যন্ত্রণা শুরু করছে। রাখো ফোন। এত রাতে তুমি অফিসে? ওর অনাবশ্যক জ্যাট টানা একেবারে পছন্দ করল না সাজিদ। তিক্ততা নিয়ে থু করে একদলা থুতু ফেললো আশেপাশে। মুখ খারাপে চূড়ান্ত করে বলল, নয়তো কি? অফিসে না থাইকা নোটি পাড়া নোটি নিয়ে থাকবো? আজ এরা বালসালের কথা। রাগ করে কল কেটে দিল তারপর। এতটা তিক্ততা আশা করেনি বিপা। ওর বুকটা ভার হয়ে আসে অজানা ব্যথায়। শ্বাস নিতে কষ্ট হতে থাকে। বড্ড অক্সিজেনের অভাব হয় যেন। হাঁসফাঁস অনুভূতিতে চেয়ে থাকে সারা দেহ মন। ভেতর থেকে একটা বিদ্রোহী স্বর শুনতে পায়। কেন পারলি না? কেন ছেড়ে দিলি ওকে? কাল রাতেই যদি সব শেষ করে দিতি। আস্তে করে চেপে ধরতে বালিশটা ওর মুখের উপর। কালই সব মিটে যেত। হয়ে যেত সব যন্ত্রণার অবসান। হয়তো হতো। কিন্তু কিন্তু সব জানে বিপা। সাজিদ প্রতারক, পরনারীতে আসক্ত। ঘরে স্ত্রীকে একা ফেলে বাইরে অন্য নারীর সঙ্গে সময় কাটায়। ফুর্তি করে। কিন্তু সব জেনেও কেন যে ওকে ওর যোগ্য শাস্তি দিতে পারল না বিপা? কেন যে শেষ মুহূর্তে হাত সরিয়ে নিল? সাজিদ অফিসে চলে গেলে বাড়িতে সারা দিন একাই থাকে বিপা। আজ শূন্য বাড়িতে বিষণ্ণতা যেন গ্রাস করছে ওকে। মাথার ভেতর দুশ্চিন্তার পোকারা কিলবিল করছে। কি করবো? সাজিদের সঙ্গে সরাসরি কথা বলবে? তাতে কি আদৌ কোনো লাভ হবে? সাজিদ কি স্বীকার করবে কিচ্ছু, নাকি ধমকে চুপ করিয়ে দেবে? আচ্ছা, যদি বিপা বাড়ি ছেড়ে চলে যায়, ওকে ডিভোর্স দিয়ে দেয়, তবে সাজিদের কি কিছু যাবে আসবে? ও তো বিপাকে নিয়ে পুরোপুরি উদাসীন। বিপার কোনো কিছুতেই আর ওর মাথা ব্যথা নেই। বরং বিপা ওকে ছেড়ে গেলে লাভটা ওরই। এতদিন যার সঙ্গে ঘরের বাইরে প্রেম করেছে, এখন তাকে ঘরে ঢুকাতে পারবে। সুবিধা না? কে জানে, হয়তো বিয়েও করে নেবে ডিভোর্সের পরপরই। কিন্তু সবকিছুর পর বিপার কি হবে? ডিভোর্সের তকমা গায়ে মেখেও কোথায় গিয়ে দাঁড়াবে? কার ছায়াতলে হবে ওর আশ্রয়? মায়ের বাড়ি? বিপার বাবা মারা গিয়েছে গত বছর। সংসারে হাল ধরবার মতো উপযুক্ত ছেলে নেই।
বিপা বড় মেয়ে, সংসার নিয়ে ব্যস্ত। ওর ছোট নিপা বিশ্ববিদ্যালয়ে যায়। বাপ ভাইহীন সংসার কি করে চলছে সে ওর অজানা নয়। এমন অবস্থায় ওর সেখানে গিয়ে উপস্থিত হওয়া মরার ওপর খাড়ার ঘাত ছাড়া আর কি। কিন্তু এখানে থেকেই বা কি করা যাচ্ছে? ক্রমশ সাজিদের চক্ষুশূল হয়ে উঠছে সে। স্বাভাবিক স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই যেন ওদের মধ্যে নেই আর। আছে শুধুই তিক্ততা জড়ানো একগাদা বিষবাক্য। মাঝে মাঝে বিপার খুব রাগ হয়। সাজিদের এই ঘৃণ্য কর্মের শাস্তি দিতে ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলে ওকে। তারপর নিজে ঝুলে পড়ে সিলিংয়ে। কিন্তু মৃত্যুই কি সব সমস্যার সমাধান? বিশ্বাস ভাঙবার শাস্তি মৃত্যুই হওয়া উচিত, অন্তত পরকীয়ার মতো জঘন্য ক্ষেত্রে। দীর্ঘদিন একটা মেয়েকে ভালোবেসে তাকে তার নিজস্ব জগৎ থেকে আলাদা করে একটা স্বপ্ন দেখিয়ে সুখী করবার প্রতিশ্রুতি দিয়ে শেষকালে এসে সেসব ভেঙে দেয়া জগতের নিকৃষ্টতম অন্যায় নয়। কলিং বেলের শব্দে চটকা ভাঙল। বিপর্যস্ত মনে কিছুতেই সায় দিল না গিয়ে দরজা খুলতে। তবুও যেতে হলো। মনের বিপরীতে আমাদের কত কিছুই তো করতে হয় রোজ। দরজার ওপাশে ছোট বোন নিপাকে দেখে অবাক হলো। অনেকগুলো দিন পর নিপা এসেছে বাসায়। আগে জানিয়েও দেয়নি। বিস্মিত বিপাকে দুহাতে জাপটে ধরল নিপা। উচ্ছ্বসিত হয়ে বলল, কেমন আছিস আপা? কতদিন পর তোকে দেখলাম। ওর পিঠে সস্নে হাত বুলিয়ে দিল বিপা। আর্দ্র গলায় বলল, এই তো ভালো। তুই? ভার্সিটি ছুটি দিল বুঝি? আমিও ভালো। তোর কথা মনে পড়ছিল, তাই চলে এলাম। ভার্সিটি খোলা, ক্লাস আছে কাল। ভালো করেছিস, আয় ভেতরে। বোনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা আটকে দিল বিপা। আচমকা আবিষ্কার করলো তার মন ভালো হয়ে যাচ্ছে, অস্থিরতা কমে যাচ্ছে। আজ বেশ তাড়াতাড়ি ফিরল সাজিদ। সন্ধ্যার পরপরই স্বাভাবিকভাবে চলে এলো বাসায়, যেমনটা রোজ ফেরে। হাবভাবে মনেই হলো না এই লোক দুদিন সম্পূর্ণ নিখোঁজ হয়েছিল। রোজকার অফিস ফেরত স্বামীর মতন ঘামে ভেজা শরীর, দুহাত ভর্তি বাজার নিয়ে এসে হাঁক ছাড়ল, বিপা, জলদি আসো, মাছ এনেছি। এসে বলে তুলো। মাছের পানিতে ভেসে গেল। বলতে বলতে নজর গেল কামরার দরজায়। নিপা বেরিয়ে এসেছে। পেছনে উকি দিচ্ছে বিপার মুখ। দুবনের দিকে তাকিয়ে বিগলিত হাসল সাজিদ। আরে নিপা ভাইরাস নাকি? কি অবস্থা? কখন এলে? নিপা বোনের দিকে তাকালো এক ঝলক। তারপর ফিরে তাকিয়ে শান্ত সুরে বলল, বিকেলে এসেছি দোলা ভাই। ইউনিভার্সিটি বন্ধ নাকি? জি না, আপাকে দেখতে এসেছি। থমথমে মুখে জবাব দেয় নিপা। সাজিদ ঘাড় নাড়ায় বুঝদার ভঙ্গিতে। বাহ বাহ, ভালো করেছ। মাঝে মধ্যে বড় বোনকে দেখতে আসা ভালো। তুমি তো আসোই না। বোন দোলা ভাইয়ের খোঁজ খবর নাওই না। ওর অনুযোগের কোনো জবাব দিল না নিপা। বোনের মুখের দিকে চেয়ে চুপ করে রইল। সাজিদ আবারও হাঁক ছাড়ল, কই বিপা, বোল আনতে বললাম না? কত বড় মাছ আনছি দেখছো? জলদি বোল আর বটি আনো, সাইজ করি। বিপা বটি এনে দিলে সাজিদ বসে বসে সাইজ করতে লাগলো মাছটাকে। বিরাট বড় বোয়াল, বিপার বেশ পছন্দের মাছ। সাজিদ যদিও তেমন একটা পছন্দ করে না, তবে বিয়ের পর শুরুর দিকে বউয়ের খাতিরে নিয়মিত কিনে আনতো। এখন তো বাজার করাই ছেড়ে দিয়েছে। শালাশালিদের সামনে বরাবরই নিজেকে কুল হিসেবে উপস্থাপন করবার প্রবণতা সাজিদের। হালকা ধরনের রসিকতা করবে, একটু পর পর পিঞ্চ করবে। বহু পুরনো অভ্যাস। সকালবেলা নাস্তার টেবিলও তাই শুরু করলো। রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, তারপর বলো নিপা ভাইরাস, কাল সারা রাতে আমার নামে কি কি দুর্নাম করলো তোমার আপা। কিসের বিচার করবে তুমি? বিপা ডিম ভাজি দিতে এসেছিল পাতে, আর চোখে তাকালো নিপার দিকে। গত রাতে বিপা সাজিদের সঙ্গে ঘুমোয়নি। গেস্ট রুমে শুয়ে দুবোন একসঙ্গে গল্প করে রাত পার করেছে। অবশ্য এটা আগে থেকে হয়ে আসছে। নিপা এলে দুজনে একসাথেই ঘুমোয়। এই জন্য নিপার আশাটা কখনোই ভালো চোখে দেখতে পারত না সাজিদ। সবসময় অভিযোগ করত বিপার কাছে, সারাদিন গল্প করছো, তাতে হচ্ছে না, আবার ঘুমাতে হবে কেন? আমার বউ, আমি কারো সঙ্গে ভাগ করব না। ওর ছেলে মানুষিতে খুব হাসতো বিপা। হাহ, পুরনো দিন। নিপা মাথা নিচু করে খাচ্ছে। ইতস্তত করে বলল, তেমন কিছু নয় দোলা ভাই, আমরা গল্প করছিলাম।
তোমরা মেয়েরা যে কি এত গল্প করো? শ্লেষ মিশ্রিত স্বরে বলল। অতঃপর নিঃশব্দে খাওয়া সারল তিনজন। সাজিদ অফিস যাবার পরপরই নিপাও বেরিয়ে গেল। ইউনিভার্সিটির ক্লাস আছে ওর। অবশ্য সাজিদ বলেছিল সঙ্গে যেতে, নামিয়ে দিত ভার্সিটিতে। সঙ্গত কারণে না করে দিয়েছে নিপা। বোনকে বিদায় দিয়ে ঘরে এসে কাঁদতে বসলো বিপা। বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদল। নিপার আগমনে সাজিদের মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছিল বটে, কিন্তু তা স্থায়ী হয়নি। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত 12টা বাজিয়ে ফেলল সাজিদ। এসেই রাগারাগি শুরু করলো বিপার সঙ্গে। যেন সকালবেলা সাজিদ আর এ সাজিদ এক নয়, ভিন্ন কেউ, যে কখনো বিপাকে দেখেনি। বিপা অবাক হলো না। সাজিদের বহুরূপিতায় সে অভ্যস্ত। পরদিন যথারীতি সাজিদ সকাল সকাল অফিসের জন্য বেরুলো। বিকেলে বাড়ি আসবার বদলে বিপাকে ফোন করে জানালো অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছে, হয়তো 2 দিন পরে ফিরবে। শুনেই বিপার মুখ কালো হয়ে গেল। ও স্পষ্ট জানে সাজিদের কাজ কারবার। অফিসের নাম করে অন্য কোথাও যাবে, কিন্তু সেটা কোথায়? বিপা ফোন করলো অফিসে, সাজিদের ডেস্কে নয়, রিসিপশনিস্টের কাছে। 2বার রিং হতেই রিসিভ হলো। সুকণ্ঠী নারী সালাম দিয়ে জানতে চাইল, কিভাবে সাহায্য করতে পারি বলুন। এটা কি সাজিদ সাহেবের অফিস? ম্যানেজার সাজিদ হোসেন। জি। স্যারের সঙ্গে কোনো প্রয়োজন ছিল? অফিসে আছেন, ওনাকে দেয়া যাবে একটু? মহিলাটি চমৎকার করে হাসল। একটু সময় চেয়ে নিয়ে অতঃপর কায়দা করে বলল, দুঃখিত ম্যাম, স্যার নেই, উনি মেডিকেল লিভে আছেন। আপনার প্রয়োজনটা জরুরি হলে স্যারের অফিসিয়াল নাম্বারটা প্রোভাইড করতে পারি, লাগবে? না থাক। উদাস বিপা কল কেটে দিতে চাইল। মহিলাটি হঠাৎ জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার পরিচয়টা? স্যার এলে কি বলবো তাকে? আমি অ্যাকচুয়ালি ওনার ক্লাস ফেলো ছিলাম, অনেকদিন পর খোঁজ নিতে চেয়ে। কিছু বলতে হবে না, বাদ দিন প্লিজ। অপর পক্ষকে কিছু বলতে না দিয়ে ফোন রেখে দিল বিপা। সাজিদ মেডিকেল লিভ নিয়েছে। কিসের অসুস্থতা ওর? ফোন রাখতে ফ্ল্যাটের কল বেল বেজে উঠল। বিপা অবাক হয়ে একবার ফোন আর একবার দরজার দিকে তাকালো। অসময়ে কে আসবে? সাজিদ এসেছে। দরজা খোলা আগন্তুককে দেখে চমকিত হলো বিপা। হাত থেকে সশব্দে খসে পড়ল গ্লাসটা। চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে চারপাশে ছড়িয়ে গেল কাঁচখণ্ড। তড়িতাহতের ন্যায় সেদিকে একবার দিকপাত করেই দৃষ্টি ফেলল সম্মুখে। অভ্যাগতের মুখপানে অজান্তে ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো দুটো শব্দ। জুবায়ের, তুমি? বিশ্ববিদ্যালয় জীবনে খুব আটপৌরে মেয়ে ছিল বিপা। আশৈশব বেড়ে উঠেছে মফস্বলের একান্নবর্তী পরিবারে। চালচলনে সেই সাদাসিধা ভাব লক্ষণীয় ছিল সর্বদাই। ফলশ্রুতিতে কখনোই সকলের সঙ্গে মেলামেশা করবার সুযোগ মেলেনি ওর। পরিবারের রক্ষণশীল মনোভাব ওর ভেতরও কঠিন করে খুঁটি গেড়েছিল। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও তা বিসর্জন দেওয়া সম্ভব হয়নি, কিংবা সে চেষ্টাও করেনি। স্বভাবতই গুটিকতক বন্ধু বান্ধব জুটেছিল ওর ভাগ্যে। তন্মধ্যে পৃথার কথা পূর্বেই উল্লেখ করেছে। সংস্কার মনস্ক বিপার যা কিছু পরিবর্তন, তাই মেয়েটির সংস্রবে এসেছে। আরও একজন ছিল অবশ্য, সে মানুষটি জুবায়ের। বিশ্ববিদ্যালয় জীবনে ওর একমাত্র ছেলে বন্ধু, যাকে প্রকৃত অর্থে বন্ধু বলা যায়। ভীষণ পড়ুয়া এই ছেলের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ছিল কিভাবে প্রতি সেমিস্টারে টপ করে গ্র্যাজুয়েশন শেষে ভালো একটা সরকারি চাকরি বাগিয়ে নেওয়া যায়। বন্ধুদের ভাষায় পাকা আতেল যাকে বলে। অবশ্য ওর আতেলগিরি বেশি দিন ছিল না। 3rd ইয়ারে এসে আচমকা তার অনুধাবন হয়, এদেশে চাকরি পেতে হলে শুধু বিশ্ববিদ্যালয়ে টপার হওয়া জরুরি নয়, পলিটিক্যাল পাওয়ার আর মামা চাচার সুপারিশও প্রয়োজন, যার একটাও জুবায়েরের ছিল না। তারপর ইমিডিয়েট সিনিয়র কিছু ভাই ব্রাদারের কথা শুনে ও বিদেশ যাওয়ার চেষ্টায় নেমে পড়ে। শেষমেশ বহু কাঠখড় পুড়িয়ে মাস্টার্স করতে চলে যায় জার্মানি। ঘটনা এ অবধি বেশ স্বাভাবিক মনে হলো, এর মধ্যে কিছু কিন্তু আছে। কথায় আছে, ছেলে মেয়ে নাকি কখনো শুধু বন্ধু হতে পারে না। হয় তারা দুজনই প্রেমে পড়বে, নয়তো যে কোনো একজন। হয় ঠিক সময়ে, নয়তো অসময়ে।
কিন্তু প্রেমে তারা পড়বেই। এই গল্পে জুবাইরও পড়েছিল বিপার প্রেমে, যখন সে জানে সাজিদের সাথে বিপার সম্পর্ক অনেক গভীরে চলে গেছে। জুবাইর দেশ ছাড়ার কিছুদিন আগে পৃথা এসব বলেছিল বিপাকে। তখন বাস্তবিক অর্থে ওর কিছু করার ছিল না, বরং বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছিল মেয়েটা। সেই ধাক্কার জোরে খুব কাছের বন্ধুকে হারিয়ে ফেলেছিল হঠাৎই। বিদেশ যাত্রার পূর্বে আর সাক্ষাৎ হয়নি দুজনের। জুবাইর হয়তো জানে না বিপা তার মনের কথা জেনে ফেলেছে, কিংবা জানে বলে বিদেশে গিয়ে আর যোগাযোগ করেনি। কিন্তু এতদিন পর ওকে হঠাৎ নিজের বাসার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক না হয়ে পারল না বিপা। তুমি এখানে কিভাবে এলে? জুবাইর হাসলো। হাসলে ওর দুগালে টোল পড়ে। বিশ্ববিদ্যালয় জীবনে সবসময় ক্লিন শেভ করতো বলে খুব সুন্দর দেখাতো। আজ মুখ ভর্তি ঘন দাড়ির ফাঁকে চুলগুলো ঠিক চোখে পড়ল না বিপার। ও বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল জুবাইরের দিকে। ওশান ব্লু শার্ট আর হোয়াইট প্যান্টে ওর বেশভূষা চমকপ্রদ। গাড়িতে করে হেঁটে হেঁটে তো আসা সম্ভব না। বিপা অপ্রস্তুতভাবে তাকিয়ে রইল। আজ সকালেও কল দিয়েছিল পৃথা। টুকটাক কথার পর আবারও তুলেছে জুবাইরের প্রসঙ্গ। জুবাইর বিপার কথা জানতে চায়, যোগাযোগ করতে চায়। বিপা তেমন কিছু বলেনি, সত্যি বলতে বলবার মতো কিছু পায়নি। কিন্তু আজই যে জুবাইর এসে হাজির হবে ওর বাড়িতে, সে কথা কে জানত। কিছুক্ষণ চুপ করে থেকে জুবাইর বলল, চিনতে পেরেছো তবে? আমি তো ভয়েই ছিলাম, চিনতে পারো কিনা। চিনতে পারবো না কেন? তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছ? চেহারা তো একই আছে। বিপা হেসে হেসে বলল। ও যে অবাক হয়েছে জুবাইরের আকস্মিক আগমন যে এখানে একেবারেই প্রত্যাশিত নয়, কিছুতেই তা প্রকাশ করলো না। জুবাইর লজ্জা পেল। ঠিক তা নয়, ভেতরে বসবে এসো। বাইরে দাঁড়িয়ে আর কত? জুবাইর ড্রয়িং রুমে বসলো। চা নাস্তার আয়োজন করলো বিপা। জুবাইর দেশে আসার পর প্রথমেই খুঁজে খুঁজে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা করার মিশনে নেমেছে। পৃথার বাড়ি থেকে গিয়েছিল ওদের আরেক বন্ধুর বাড়ি। সেই বন্ধু অবশ্য সাজিদের কলিগ। কথায় কথায় ঠিকানা পাওয়া গেছে। তারপরে জুবাইর এসে পড়েছে বিপা সাজিদের সঙ্গে দেখা করতে। টুকটাক কথাবার্তার পর আচমকায় জুবাইর বলে বসলো, তুমি ভালো আছো তো বিপা? কেমন অন্যরকম শোনালো কণ্ঠটা। ক্ষণিক আগের হাস্যোজ্জ্বল বিপার চেহারা মলিন হলো তখন। অস্পষ্ট কণ্ঠে নিজেকেই যেন প্রশ্ন করলো, ভালো থাকবো না কেন? যাকে ভালোবেসেছি তার সাথেই সংসার করছি। 3 বেলা ভালো খাচ্ছি, দাচ্ছি। একে কি ভালো থাকা বলে না? জুবায়ের ওর কথা ঠিক বুঝতে পারল না। নির্বাক হয়ে তাকিয়ে রইল। 2 দিন হলো সাজিদ বাড়ি ফেরেনি। অফিসে যদিও মেডিকেল লিভের কথা বলেছে, কিন্তু আজ বাড়ি ফিরে জানালো অফিসিয়াল ট্যুরে চট্টগ্রামে গিয়েছিল। আসলে কোথায় ছিল কে জানে। বিপা তাই উত্তর না করে চুপচাপ শুনেছে। রাতে প্রায় 2:30টার দিকে বাসায় এসে পৌঁছে। ওই সময় এই নিয়ে উচ্চবাচ্য করাও যায় না। রাতে দেরি হয় আজ আর অফিসে যায়নি সাজিদ। লম্বা জার্নির ধকল কাটাতে ঘুম প্রয়োজন। 10টার দিকে ঘুম ভাঙল ওর। আকাশটা তখন গুমোট মেঘলা। খোলা জানালা দিয়ে সরসর করে বাতাস আসছে। সাজিদ হাত মুখ ধুয়ে এসে দেখলো বিপা বাসায় নেই। সম্ভবত বাজারে গিয়েছে। টেবিলে খাবার বাড়া ছিল। ও খেতে বসতেই বৃষ্টি শুরু হলো। ঝমঝম বৃষ্টি দেখে মনটা একটু উদাস হলো। খাবার ফেলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পশ্চিমমুখী জানালায় বৃষ্টির ছাট আসছে প্রচুর। মুহূর্তে ভিজে উঠল সাজিদ, সাথে প্রচন্ড বাতাস। তখন ফোন বাজলো। নি কল করছে। হ্যালো বাবু, অফিসে এসেছো? না, ছুটি নিয়েছি। ছুটি নিয়েছো? সে কথা আগে বলনি কেন? খামাখা তাড়াহুড়ো করে চলে গেলে আমরা আরো একদিন থাকতে পারতাম। ওপাশ থেকে অনুযোগের সুর ভেসে এলো। সাজের ঠোঁট কামড়ে ধরল। একটু বিরক্ত লাগছে তার। নিচে তাকাতে দেখলো বাড়ির গেটে এসে দাঁড়িয়েছে বিপা। হাতে বাজারের ব্যাগ নিয়ে বেল টিপছে। সারা শরীর ভিজে উঠেছে ওর। সেদিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, আগে নেইনি, শরীরটা খারাপ লাগছিল, তাই ভাবলাম। ওহ, নিজের একটু কেয়ার করবা না তুমি? কি যে করো না।
সাজিদ উত্তর না দিয়ে চুপ করে রইল, দৃষ্টি এখনো নিচের দিকে। বিপা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, আর দেখা যাচ্ছে না। সাজিদ চট জলদি কল কাটলো, উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল ফ্ল্যাটের দরজায়। মিনিট দুয়েক পর দরজা খোলার শব্দ হলো। ভিজে জবুথবু বিপা বাজারের ব্যাগ নিয়ে ছুটল রান্নাঘরে। ওর মেজাজ বেশ খারাপ। অসময়ে বৃষ্টির প্রতি তীব্র রোষে গজগজ করছে। ফ্ল্যাটময় ছুটে কি কি যেন করছে। একবার সাজিদের সঙ্গে চোখাচোখি হলো। পরক্ষণে ঢুকে গেল বেডরুমে। সাজিদ এগুলো পিছু পিছু। অনেকদিন পর বিপাকে দেখে বড় ভালো লাগছে। কেমন একটা উথাল পাথাল অনুভূতি হতে লাগলো সাজিদের ভেতর। ও এগিয়ে গিয়ে দাঁড়ালো বিপার পেছনে। ভেজা শরীর নিয়ে বিপা আলমারিতে কাপড় খুঁজছে। গায়ের পানিতে ইতোমধ্যে ভিজে উঠছে মেঝে। এই নিয়ে ওর রাগের শেষ নেই ওর। এত পানি, এত পানি আমি কখন মুছবো আল্লাহ? কত কাজ বাড়লো। আচমকা ওর ঘাড়ে চুমু খেলো সাজিদ। দুহাতে ওর কোমর আঁকড়ে ধীরে ধীরে চুমু দিতে লাগলো সারা ঘাড়, পিঠে। বিপা থমকে গেল হঠাৎ। মুখে কথা জোগালো না সহসা। সাজিদ সুযোগ পেল যেন। এক হাতে ধরে ওকে ঘুরিয়ে ধরল নিচের দিকে। অনেকদিন পর ওদের কাছাকাছি আসা। তাও এমন সময় যখন বিপা জেনে ফেলেছে তার স্বামী তাকে ঠকাচ্ছে। এমন অবস্থায় কি করবে ও ঠিক বুঝে আসলো না। কেবল নির্জীব পাথরের মতো একটা হাত উঁচিয়ে সাজিদকে থামালো। কঠিন গলায় বলল, সামনে থেকে সরো। সাজিদ সরল না, অবাক হয়ে তাকিয়ে রইল। বিপা ওকে এড়িয়ে বাথরুমে ঢুকে গেল। জোরে ট্যাপ ছেড়ে দিয়ে আচমকায় হাউমাউ কান্নায় ভেঙে পড়ল তারপর। সেদিন সারা বেলা বৃষ্টি হলো। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে। সাজিদের কি হলো কে জানে, সারাক্ষণ ঘুরঘুর করলো বিপার আশেপাশে। বিপা পাত্তা দিল না। সত্যি বলতে বিভ্রান্ত হয়ে গিয়েছে। আচমকা সাজিদের এত প্রেম প্রেম ভাব ওর ঠিক হজম হচ্ছে না। কিন্তু সাজিদ হাল ছাড়ল না, আঠার মতো লেগেই রইল ওর সঙ্গে। সপ্তাহখানেক পর। সাজিদের কাজকর্ম ঠিক বুঝতে পারছে না বিপা। কদিন ধরে মনে হচ্ছে সাজিদ যেন পাল্টে গেছে। বিয়ের পরপর যেমন সম্পর্ক ছিল দুজনের খুনসুটিময়, ঠিক তেমন। বিপার বড় ভালো লাগছে এই অপ্রত্যাশিত পরিবর্তনে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন। সাজিদ যদি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, বিপার কাছে ক্ষমা চায়, বিপা ক্ষমা করবে না কেন? নিশ্চয়ই করবে। মুখে যতই বলুক, বিপা তো নিজেও জানে ওর মনের অবস্থাটা। বড্ড নাজুক সে। কখনো বিদ্রোহী হতে চায় বটে, কিন্তু দিন শেষে সেও ৮-১০টা বাঙালি নারীরই মতো। সন্ধ্যায় হঠাৎ পৃথা এলো বাসায়, সাথে ওর বাবুটা নিয়ে। অনেকদিন পর পুরনো বান্ধবীদের দেখা হলে উৎফুল্লের সীমা থাকে না। বিপা পৃথারও বাঁধ ভাঙা আনন্দ হলো। কিছুক্ষণ খুব হইচই করার পর দুজনে বসলো গল্প করতে। পৃথা জিজ্ঞেস করলো, জুবাইর এসেছিল তোর বাসায়? কথা হয়েছে? শালা অনেক হ্যান্ডসাম হয়ে গেছে না রে? বিপা হাসলো। বিদেশের হাওয়া লাগলে সবাই সুন্দর হয়। যাহ, বললেই হলো নাকি? সৌন্দর্য না থাকলে এমনি এমনি কিছু হয়? জুবাইর আগেও হ্যান্ডসাম ছিল, এখন তো আরো। পৃথা প্রতিবাদ করলো যেন। বিপা দুষ্টুমি করে বলল, উহুম, উহুম আপু, জামাই রেখে অন্যের দিকে নজর দেওয়া তো ভালো নয়। ধ্যাত, কি যে বলিস না। লাজুক হাসলো। তারপর হঠাৎ কি মনে হতে সোজা হয়ে বসলো। একটু উদ্বেল হয়ে বলল, জুবাইর এখনো বিয়ে করেনি জানিস? বিপা জানে সেটা। সেদিন কথায় কথায় বলে ফেলেছিল জুবাইর। কারণটা যদিও জিজ্ঞেস করার সাহস পায়নি বিপা, কেননা ভয় লেগেছিল যদি সত্যিটা ওর সহ্য না হয়। অবশ্য জুবাইর ওকে সেই বিপদে ফেলেনি, নিজেই বলেছে হেতু। এতক্ষণের হাস্যোজ্জ্বল মুখটা একটু মলিন হলো ওর। হ্যাঁ শুনলাম, আন্টি বলেছিল কোনো বিদেশিনীর ফাঁদে পা দেয়া যাবে না। দেশে এসেছে এবার বিয়ে করতেই। হুম, আর কত একা একা জীবন। এবার সেটেলড হওয়া দরকার। আর কত একজনের ভাবনায়। আরো ২ কাপ চা আনছি। কথার মাঝখানেই বিপা উঠে গেল চা আনার জন্য। পৃথা বুঝলো ওর এড়িয়ে যাওয়ার চেষ্টা। দীর্ঘশ্বাস ফেলল। এছাড়া কি বা করার আছে? পৃথা চলে গেল ৯টার দিকে। রাতের খাবারের প্ল্যানিং ছিল না ওদের। বিপা ছাড়ল না কিছুতে। ওদের বাসার গেট পর্যন্ত এগিয়ে দিল বিপা। তখন পরিবেশটা বেশ ঠান্ডা, শীতল বাতাস বইছে।
দুই একবার বিজলিও চমকাতে দেখলো। কে জানে ঝড় হবে নাকি। পৃথা যাওয়ার কিছুক্ষণের মধ্যে অফিস থেকে ফিরল সাজিদ। বিপা অবাক হলো না তেমন। কদিন ধরে সাজিদ সময় মতো বাড়ি ফিরছে। ফেরার পথে ওর জন্য কিছু উপহারও আনছে। আজ এনেছে কিটক্যাটের প্যাকেট। বিপা প্যাকেটটার দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখলো। ঠিক বুঝলো না নিজের অনুভূতি না সাজিদেরটা। সে রাতে বেশ ঝড় হলো। তুমুল বৃষ্টির সাথে মেঘের গম্ভীর গর্জন। বহু বহু দিন পর সুযোগ পেয়ে সাজিদও কাছে টানলো বিপাকে। বৃষ্টি ভেজা একটা রাতের আহ্বানে বিপা ভুলে গেল সবকিছু। নিজের রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা, প্রতিবাদ সব ভুলে উন্মাদনায় ভাসল। আত্মসমর্পণ করলো স্বেচ্ছায়। একটি উজ্জ্বল ভোর। জানালার ফাঁক গলে রোদ এসে পড়ল বিছানায়। বিপার অবিন্যস্ত শরীরে। ঘুম ভেঙে সর্বপ্রথম নিজের পাশ বালিশে হাত রাখলো মেয়েটা। ফাঁকা জায়গা, ফাঁকা সব। এদিক ওদিক তাকিয়ে অস্থির চিত্তে উঠে বসলো বিছানায়। দুহাতে মাথা চেপে ধরে আচানক কান্নায় ভেঙে পড়ল। এসব কি তামাশা হচ্ছে ওর জীবনে? কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে বারবার? সাজিদ অফিসে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। বিপা ধীরে ধীরে বিছানা ছাড়লো, নাস্তা বানালো, এরপর তৈরি হয়ে বেরিয়ে গেল বাসা থেকে। না, চিরদিনের জন্য নয়, আপাতত কদিনের স্বস্তির জন্য। নিজেকে একটু বোঝার জন্য ওর একা থাকা চাই। বিপাকে দেখে ওর মা জেসমিন ভীষণ খুশি হলেন। বড় মেয়ে বাড়ি এসেছে, আনন্দ তো হবেনি। মেয়ের সব পছন্দের খাবার রাঁধতে বসে গেলেন। বাড়িতে এখন নিপা ছাড়া ওর বাকি দুই বোন আছে। অবশ্য ওদের পাশের বাড়িতে ও চাচার পরিবার থাকে। ওর দাদার বাড়ি, ভিটে ছিল এসব। পরে তিনি মরে যাওয়ার পর বাপ চাচারা ভাগ করে নিয়েছে যে যার মতো। ওর দাদি অবশ্য আছে বেঁচে, ছেলেদের বাড়িতে পালা করে থাকেন। দাদি চাচার বাড়িতে শুনে বিপা সেখানে গেল দেখা করতে। বাসিরুন বেগম পুরনো আমলের মানুষ। বুড়ো বয়সে ছেলেদের বাড়িতে থাকছেন বটে, কিন্তু তবুও বেশ একাকিত্বে ভোগেন। বাড়ির সদস্যরা তেমন একটা গা করে না তার উপস্থিতি, অনুপস্থিতি বিষয়। সেখানে নাতনিকে দেখে খুব আমোদ পেলেন। নাচ জামাই আসেনি শুনে বেশ ঠাট্টাও হলো। কি রে সেরি, ভাতা রাইখা বাড়ি এসে পড়লি? এটা কেমন কথা হইল? সে তো ব্যস্ত দাদি, আমি এলাম তোমাদের সাথে দেখা করতে। বিপা হেসে বলল। বাসিরুন তার লিকলিকে শীর্ণ হাত বাড়িয়ে নাতনির হাত টেনে ধরলেন। নরম কণ্ঠে বললেন, এতদিন পর দেখা করতে আসলি বউ? কতদিন তোরে দেখি না। কত বড় হইয়া গেছস দেখি। বইস আমার পাশে। বিপা বসতে হঠাৎ প্রশ্ন ছুড়ে ফেললেন, মোটা হইছস তরে? পোয়াতি নাকি? সংসারে টোনাটুনি আসবো? বিপা মুখ নামিয়ে নিল। অদ্ভুত লজ্জার সাথে খানিকটা হতাশাও ঘিরে ধরল ওকে। বাসিরুন বেগম হাসলেন। কেউ আসবো? কথা কস না কে সেরি? না দাদি, এখনো না, দোয়া রাখিও। বাসিরুন বেগম হেসে মাথা নাড়লেন। কিছুক্ষণ কথাবার্তার পর বিপা উঠল বাড়ি যাবার জন্য। রাস্তায়ও চাচির সঙ্গে দেখা হলো। ভদ্রমহিলা অজ্ঞাত কারণে বিপাকে ঠিক পছন্দ করেন না। বিপা সেটা জানে বলেই তেমন একটা মেশার চেষ্টাও করে না। কিন্তু এভাবে মুখোমুখি দেখা হয়ে গেলে কথা না বলাটা খারাপ দেখায়। দু একটা কথা বলার পর সে জিজ্ঞেস করলো, চাচাতো বোনদের খোঁজ খবর? চাচি, নিঝুম নেই বাড়িতে? ওকে দেখছি না যে। ও ইউনিভার্সিটিতে পড়ে, বাড়িতে থাকে নাকি? অসময়ে ওরে খুঁজলে পাবা নাকি? চাচি বেশ বিরক্ত কণ্ঠে বলেই চলে গেলেন। বিপা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সেখানটায়। রাতে জুবায়ের হঠাৎ ফোন করলো বিপাকে। হঠাৎ ওর কল দেখে খানিকটা চমকালো বিপা। সারাদিনে মোটামুটি নিজের বর্তমান পরিস্থিতির থেকে দূরে থেকে ওর মনটা ভালো হয়ে গিয়েছিল। এ সময় জুবায়েরের সাথে কথা বলতে ইচ্ছে করছিল না মোটেও। তবুও কি ভেবে রিসিভ করতে জুবায়ের ওকে আরো বেশি চমকে দিল। তুমি কি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালে আছো বিপা? সাজিদ ভাইয়ের সাথে এসেছো? বিস্ময়ে মুখ থেকে কথা সরল না ওর। জুবায়ের আবার বলল, কিন্তু তুমি ওয়েস্টার্ন পড়তে শুরু করেছো কবে থেকে? না, আই মিন ইটস ইয়োর চয়েস। কিন্তু ভাইয়ের সাথে মেয়েটাকে তুমি ভাবতে আমার একটু কষ্টই হচ্ছে। বিপা তখনও চুপ, মুখে কুলু পেটে বসে আছে যেন। জুবায়ের ফের বলল, উপরতলায় যেতে দেখলাম,
রুম নং কত? ভালো হয়েছে দেখা হয়। এই সুযোগে সাজিদ ভাইয়ের সাথে একটা মোলাকাত হবে না হয়। সেদিন বাসায় গেলাম, উনি ছিলেন না। ওই মেয়েটা আমি নয় জুবায়ের। আমি কোনো হোটেলে যাইনি। বহু কষ্টে উচ্চারণ করলো যেন। জুবায়ের ভ্রু কুঁচকে ফেলল। তাহলে ওই মেয়েটা? ভীষণ অবাক হয়ে বলল জুবায়ের। সবটা বুঝতেই পারছে, তবুও যেন অস্পষ্ট। বিপার সুখের সংসারেও কি তবে ফাটল দেখা দিয়েছে? কলটা কেটে দিয়ে বিপা কাঁদতে শুরু করলো হাউমাউ করে। ওর কান্নার শব্দে পাশের ঘর থেকে ছুটে এলেন জেসমিন আর ওর বোনেরা, রিপা, দীপা। জেসমিন ব্যাকুল হয়ে মেয়েকে ডাকতে শুরু করলেন। কি হয়েছে আম্মা? কাঁদছো কেন? কি হয়েছে বলো? দুই বোন কি করবে বুঝতে পারল না। কেবল ভীত চোখে নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। কান্নার দমকে বিপার মুখ থেকে কথা বেরোচ্ছে না। অস্পষ্ট স্বরে বলল, আম্মা, তোমার জামাই। জামাই আমাকে? জামাই কি হয়েছে? কোনো বিপদ হয়েছে? কি বলো আম্মা, ঠিক করে বলো। আল্লাহ, তুমি আমারে কি বিপদ দিলা? জেসমিন দিশেহারা। আল্লাহ আল্লাহ জপতে জপতে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বোনেরাও এবার এগিয়ে এসে ওর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর বিপা থেমে গেল। জেসমিনের কথায় ছোট বোন দীপা পানির গ্লাস এনে দিল। এক চুমুক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বিপা বলল, তোমার জামাই হোটেলে আরেকটা মেয়ে নিয়ে গেছে আম্মা। সাজিদ আমাকে ধোকা দিচ্ছে। কি? হাত থেকে খসে পড়ল গ্লাসটা। তারপর আচমকা সব ঠান্ডা হয়ে গেল। বাড়িতে যেন ভয়াবহ রাত পেরোলো একটা। রাত থেকে না খাওয়া বিপা, তার সাথে সাথে জেসমিনও। রিপা, দীপা অল্প করে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলার উজ্জ্বল আলোয় যেন গত রাতের বিভীষিকা কেটে গেল অনেকটাই। জেসমিন ভোরবেলা উঠে ৮-১০টা সকালের মতো গৃহস্থ কর্মে মন দিলেন। নাস্তা সেরে রিপা, দীপা স্কুলে চলে গেল। একজন 4-এ, আরেকজন 7-এ পড়ে। ওদের স্কুলের জন্য এগিয়ে দিয়ে এসে জেসমিন দেখলেন বিপা ঘুম থেকে উঠেছে। রান্নাঘরে চুলার ধারে বসে শুকনো রুটি খাচ্ছে। কেমন উদাস চেহারা। জেসমিন বড় অসহায় বোধ করলেন। এমন একটা পরিস্থিতিতে তিনি কি করতে পারেন, কি করা উচিত, ভেবে পেলেন না। মেয়ের কাছে গিয়ে স্বাভাবিকভাবে হেসে বললেন, শুকনো রুটি খাচ্ছিস কেন? সবজি নেই। ভাজার জন্য ডিম গুলিয়ে রেখেছি তো, ভেজে নিতি। বিপা উত্তর না দিয়ে বসে রইল যেমন ছিল। জেসমিন ডিম ভেজে পাতে তুলে দিলেন। নিজেরও খাওয়া হয়নি, তাই বসলেন ওর পাশে। কিছুক্ষণ পর ইতস্তত করে জিজ্ঞেস করলেন, জামাইয়ের সাথে কথা হয়েছে? বিপা ঘাড় নাড়ল। কথা হয়নি। সাজিদ কখনো ওকে নিজে থেকে ফোন করে না। আগে অবশ্য ভিন্ন ছিল। তখন অফিসে থাকাকালীন 2 ঘন্টা অন্তর অন্তর কল করে অতিষ্ঠ করে ফেলতো বিপাকে। ঝগড়া হয়েছে? ঝগড়া করে বাসায় আসছো? না। মুখ নিচু করে রইল। জেসমিন আবারও জিজ্ঞেস করলেন, জামাই তোমাকে মারধর করে? ঝগড়া করে? গায়ে হাত তোলেনি কখনো, কিন্তু কথা শোনায়। সে তো তোমার বাবাও করতো। সবকিছুতে ভুল ধরতো। সাথে তোমার দাদিও যোগ ছিল। কিন্তু আচ্ছা ছাড়ো এগুলো। জামাই এরকম কাজ আগেও করছে, নাকি এটাই প্রথম? প্রশ্নগুলো করতে গিয়ে ভীষণ কুণ্ঠাবোধ করছেন জেসমিন, কিন্তু না করেও যে উপায় নেই। লোকে বলে মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়ে যায়। বিশেষ করে বড় মেয়েরা। খোলা বইয়ের মতো সম্পর্ক থাকে। কিন্তু তার বড় মেয়ে বিপার সাথে জেসমিনের মানসিক দূরত্ব অনেক। মেয়ে যখন বড় হয়েছে, তখন তিনি ছিলেন নিজেকে নিয়ে ব্যস্ত। ছোট ছোট বাচ্চা, স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে ভরা সংসার। যৌথ পরিবারের গ্যারাকলে মেয়েটা কখন বড় হয়ে গেছে যেন টেরই পাননি। বিপাও লজ্জিত খুব। মুখ নামিয়ে বলল, নিজের চোখে তো দেখিনি, কিন্তু অনেক দিন ধরে ওর অভ্যাস পাল্টে গেছে। মাঝে মাঝে গায়ে মেয়েদের পারফিউমের সেন্ট আসে, কলারে লিপস্টিকের দাগ। জিজ্ঞেস করিসনি? খাওয়া শেষ হয়েছে ওর। উঠে গিয়ে বেসিনে হাত ধুলো। কিছুটা সময় নিয়ে ফিরে এসে বলল, শুরুতে করতাম, প্রচন্ড রাগ দেখাতো। তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। জেসমিন দীর্ঘশ্বাস আড়াল করলেন। এখন কি করবে? আমি কথা বলবো জামাইয়ের সাথে? ফোন করে বাসায় ডাকো না হয়। আর কি হবে কথা বলে? সাজিদ কখনো স্বীকার করবে না আম্মা, বরং রেগে আজে বাজে কথা বলবে। তবুও
বলে দেখতে কি? আমি তোর মা, আমার সাথে নিশ্চয়ই বেয়াদবি করবে না। প্রত্যুত্তরে বিপা কিছু বলল না, নখ খুঁড়তে লাগলো। জেসমিন আমতা আমতা করে বললেন, তোদের মধ্যে কি কিছুই নেই এখন? কি থাকবে? যা ছিল সব ফুরিয়েছে। কিছুই না। জেসমিন অসম্ভব লজ্জা পাচ্ছেন। মেয়েকে এই ধরনের প্রশ্ন করতে তার ভেতরটায় যে কি বয়ে যাচ্ছে। বিপা তার দিকে তাকায়নি। অন্যদিকে মন ছিল বলে প্রশ্নটা ঠিক বুঝলো না। ও অবাক হয়ে তাকালো। কিসের কথা বলছো? জেসমিন তাকালেন মেয়ের দিকে। কেমন একটা কণ্ঠে বললেন, শেষবার কবে কাছাকাছি এসেছিলি তোরা? বিপার ভারী লজ্জা লাগলো। কেউ এভাবে শুধায়, তাও তার আপন মা। কাচুমাচু করে বলল, অনেক দিন আগে। তাও কতদিন? হিসেব নেই তোর? ধমকের বিপরীতে লজ্জায় ছোট হয়ে বিপার মন। কখনো কি ভেবেছিল এই জাতীয় বিষয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে? স্তিমিত গলায় জানালো, মাস ছয়েক হবে। উত্তর শুনে গম্ভীর হয়ে গেলেন জেসমিন। পায়চারি করতে লাগলেন ঘর জুড়ে। বিপা দুহাতে মুখ ঢেকে ফেলে। মায়ের কাছে এই মিথ্যাটা বলতে তার বুক কাঁপছে। কিন্তু সত্যিটা কি করে বলবে? স্পষ্ট মনে আছে পরশু রাতের কথা। কতদিন পর কাছাকাছি আসা হয়েছিল দুজনের। বৃষ্টি ভেজা রাতের কত আবেদন। অথচ চূড়ান্ত মুহূর্তে আচমকায় ওর ছিটকে সরে গিয়েছিল সাজিদ। মুখ বিকৃত করে বলেছিল, সরি টু সে বিপা, তোমার মতো আগের ভাইবটা আর নেই। বিরক্ত লাগছে। তার পরপরই উল্টো ঘুরে শুয়ে পড়েছিল। বাকি রাত বিপা ঘুমায়নি এক ফোঁটাও। সারা রাত মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে। বাইরে বৃষ্টির তুমুল আওয়াজে মিশে গেছে ওর সমস্ত চাপা আর্তনাদ। ভালোবাসার শেষ পরিণতি এই, আগের ভাইবটা আর নেই। সে কথা ভাবলেই যে বিপার মরে যেতে ইচ্ছে করে। জামাই তোকে কিছু বলেছে? কখনো বলেছে কি করলে সে খুশি হয়? কি চায় তোর কাছে? কি চাবে? না কিছু নয় তো। জেসমিন হিসিয়ে উঠলেন এবার। তুই বুঝছিস আমার কথা? কি বোঝাতে চাইছি আমি? ইঙ্গিতটা বোধগম্য হতে চমকে উঠল বিপা। মা এমন ব্যক্তিগত প্রশ্ন করছে কেন? তথাপি সে উত্তর করল, আমি কখনো ওর অবাধ্য হইনি আম্মা। ওর কথার বিপরীতে কোনোদিন না বলিনি। তবু কেন এমন করছে আমি জানি না। আমি জানি না সত্যি। বলতে বলতে কেঁদে ফেললো আবারও। আঁচলে মুখ চাপা দিয়ে ফোঁফাতে লাগলো। জেসমিন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মুখে কথা জোগালো না। সেদিন বিকেলের বাসে বিপা ফিরে এলো। সাজিদ জানে না সে খবর, তাই সে রাতেও ফিরল না। সমস্ত রাত বিপা পায়চারি করে কাটালো। ভোরবেলার দিকে ফোন করলো পৃথাকে। অত সকালে বিপার ফোন আশা করেনি পৃথা। বেচারি তখন বাবুকে নিয়ে ব্যস্ত। সবে ঘুম থেকে উঠে যন্ত্রণা শুরু করেছে। কল রিসিভ করে কুশল বিনিময়েরও সুযোগ হলো না। বিপা প্রশ্ন ছুড়ল, কখনো যদি তুই জানতে পারিস ভাইয়া তোর সাথে চিট করছে, তখন তুই কি করবি পৃথা? বেলা 11টা। বিপার ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছে পৃথা। ভোরবেলা বান্ধবীর ফোন কলের পর নিজেকে আর স্থির রাখতে পারেনি পৃথা। রাস্তায় যান চলাচল শুরু হতে চট করে বেরিয়ে পড়েছে। ফলস্বরূপ এখন বাসার ড্রয়িং রুমে ওর অবস্থান। পথেই ঘুমিয়ে গেছে বাবু। ওকে সোফাতে আরেক পাশে শুইয়ে দিল পৃথা। বিপা স্থির হয়ে বসে আছে অন্য পাশে সিঙ্গেল সোফাটায়। কথা যা বলা সে বলে ফেলেছে। কান্নাকাটি যা করবার করে ফেলেছে। এখন কিছু বলবার বা করার নেই আর। বাবুকে রেখে পৃথা ঘুরে ওর কাছে বসলো। মূর্তির মতো নিশ্চল বিপার এক হাত ধরে বলল, এত ভেঙে পড়ছিস কেন বিপা? এখনই হার মানলে চলবে? আমি তো এসে গেছি, সব আমার উপর ছেড়ে দে। আমি সাজিদকে ওর উপযুক্ত শাস্তি দিতে চাই পৃথা। তুই আমাকে বলে দে আমি কি করব। আচমকা কথা বলে উঠল বিপা। আশ্চর্য শীতল ওর কণ্ঠস্বর। পৃথা চমকে উঠল। কি শাস্তি দিবি তুই? যা সে ডিজার্ভ করে। চোখাচোখি হলো দুজনের। ওর চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। পৃথা ঢোক গিলল। বিশ্ববিদ্যালয় জীবনে ডেয়ারিং মেয়ে বলে ওর বদনাম ছিল। সবসময় একটা বিদ্রোহী ভাব পোষণ করত। এখন সময়ের সাথে সাথে সেসব হারিয়ে গেছে। ছাপোষা মনোভাব নিয়ে কি এখন বিদ্রোহ হয়? তুই কি সাজিদ ভাইকে খুন করবি? যদি বলি হ্যাঁ, তুই কি তাহলে আমাকে সাপোর্ট করবি? সাহায্য করবি বন্ধু হিসেবে? আর ইউ সিরিয়াস? পৃথা তড়াক করে উঠে দাঁড়ালো।
বিপার মুখভঙ্গি অদ্ভুত কাঠিন্যে ভরা। কথা বলছে অথচ গালের একটা পেশিও নড়ছে না। সেভাবেই দাঁত চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো, কসম খোদার। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বেলা গড়িয়ে গেল। পৃথা এখনো যায়নি। দুপুরের খাবারটা অনলাইন থেকে অর্ডার করে এনেছে বান্ধবীর জন্য। বিপার মুখের দিকে তাকাতে পারছিল না সে। বড্ড ভয় লাগছে। বিপার এতটা পরিবর্তন হয়েছে। ভালোবাসা মানুষকে এতটা পাল্টে দিতে পারে যে বিশ্বাস ভেঙে গেলে মানুষ অনুভূতি শূন্য মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়। এর মধ্যে বাবু উঠেছিল। ওকে খাইয়ে দেবার সময় বিপা একবার কথা বলেছিল। কেমন মলিন স্বর ছিল কণ্ঠে। আমরা বেবি প্ল্যানিং করেছিলাম, জানিস দোস্ত। সাজিশ অনেক খুশি ছিল, কিন্তু 5 মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়ে গেল। তারপর থেকে সাজিদ কেমন পাল্টাতে লাগলো। আমার কাছে আসে না, ভালোবাসে না, কেমন করে কথা বলে, কেমন যেন সব এলোমেলো। পৃথা আবার প্রশ্ন ছুড়েছিল, তুই ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছিস না তো? দেখ, বলাটা সহজ, করাটা না। আর করলেও বা কি? মরে গেলেই তো সব শেষ, তাই না? ওকে তুই অন্যভাবে সাজা দিতে। এই পর্যায়ে চোখে চোখ পড়ে যায়। বিপার হিমশীতল দৃষ্টির সামনে বাকি কথাটুকু গিলে ফেলতে বাধ্য হয় পৃথা। তারপর থেকে বিপা আবারও চুপ করে আছে। অবস্থা বেগতিক দেখে পৃথা বাধ্য হয়েই থেকে গেছে। কে জানে, একা ফ্ল্যাটে ফেলে গেলে কি কাণ্ড বাঁধিয়ে বসে ও। একটু পর জুবাইর এলো। পৃথা কল করে সবকিছু জানিয়ে ডেকেছিল। দরজা খুলে পৃথা বলল, তুই এসে বাঁচালি রে। বিপার মাথা গেছে। কি সব বলছে শোন। জুবাইর ড্রয়িং রুমে ঢুকতেই বিপা উঠে দাঁড়ালো সোফা থেকে। খুব স্বাভাবিক গলায় জানতে চাইল, তুমি সেদিন মেয়েটার মুখ দেখেছিলে জুবাইর? কোনো ভালো মন্দ জিজ্ঞেস করা নেই, বসতে বলা নেই। এরকম সোজা আসল কথায় আসতে দেখে জুবাইরও ভরকালো। পৃথার কথাই তো সত্য তাহলে। বিপার মাথা কি নষ্ট হয়ে গেছে? বলল, সেভাবে দেখা হয়নি। দেখলে তো তুমি ভেবে কনফিউজড হতাম না। কিন্তু অনেকটা তোমার মতোই লাগছিল। তুমি ওর খোঁজ বের করে দিতে পারবে? তোমার অনেক সোর্স আছে আমি জানি। আমার জন্য এটুকু করবে? তুই হঠাৎ ওই মেয়েকে নিয়ে পড়লি কেন? পাশ থেকে জিজ্ঞেস করে উঠল পৃথা। পরপরই উঠে এসে বিপা দুহাত ধরল। নরম গলায় বলল, বিপা দেখ, বোন আমার, তুই পাগলামি করিস না। আই নো তোর একটা ক্রুশাল টাইম চলছে, কিন্তু সমস্যা নেই, আমরা তো সাথে আছি। তুই টেনশন নিস না। আমরা সাজিদ ভাইয়ের সাথে কথা বলি। বলে কোনো লাভ নেই, ও শোধরাবে না। কঠিন সুর। জুবাইর বলল, কে জানে, শোধরাতেও তো পারে। তোমরা খোলাখুলি আলাপ করছো না কেন? অনেক সময় সামনাসামনি কথা বললেও মানুষের মনের পরিবর্তন। তুমি এ কথা বলছো আমাকে? তুমি নিজে কখনো সামনাসামনি কিছু বলতে পেরেছিলে জুবাইর? তোমার মনের কথা জানাতে পেরেছিলে? বিপা ঘুরে গিয়ে দাঁড়ালো ওর মুখোমুখি। ওরা দুজনই হতভম্ব। কিসের ইঙ্গিত দিল বিপা? জুবাইর মুখ নামিয়ে ফেলল। চোখে চোখ রাখার সাহস হলো না। ওর বুকের হৃৎপিণ্ড নামক যন্ত্রটা জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। বিপা কি জানতো ওর মনের কথা? সত্যি? বিপা ফিরে এলো পৃথার সম্মুখে। কুকুরের লেজ কখনো সোজা হয় না রে। যতই তেল মালিশ কর, লাভ নেই। সাজিদ কখনোই স্বীকারই করবে না। পৃথা তাকিয়ে রইল চুপ করে। হঠাৎ স্বর পাল্টালো বিপা। যদি কখনো স্বীকার করে তখনই বা কি হবে, বলতে পারিস? ভাঙা সম্পর্ক কি জোড়া লাগে? আমি কাল অবধি বহুবার ভেবেছি এসব। ও একবার মাফ চাইলে আমি ক্ষমা করে দিতাম, বিশ্বাস কর। কিন্তু কাল হঠাৎ মনে হলো, বিশ্বাসঘাতককে ক্ষমা করে কি লাভ? সেই তো ঘুরে ফিরে বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলবে। তুই অন্য কিছু কর, মামলা দে। এই ধর, নারী নির্যাতন মামলা। এটা এখন খুব ভালো চলছে রে। সরকার বেশ স্ট্রিক্ট। তুই মামলা দে। আমরা সবাই মিলে প্রমাণ দেব আদালতে। তারপর তারপর কেল্লা ফতে। 14 শিকের ভাত খেতে হবে দেখিস। তুমি চাইলে অনেকভাবে শাস্তির ব্যবস্থা করা যায় বিপা। শুধু তুমি চাইলেই। জুবায়ের বলল পেছন থেকে। পৃথাও যেন সুযোগ পেল। কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, হ্যাঁ, অনেক উপায় আছে। কিন্তু তুই ভেবে দেখ, জানে মারাটা বেশি হয়ে যায় না? আর একটা মানুষকে মারলেই কি সব মিটে যায়? সবচেয়ে বড় কথা, এটা পাপ।
মানুষ খুন কত বড় গুনাহ তুই জানিস? আর ওটা করছে, সেটা পাপ না? গুনাহ হয় না ব্যভিচার করলে, স্ত্রীর সঙ্গে প্রতারণা করলে? তবুও তুমি ভাবো একবার, ছুঁচো মেরে হাত গন্ধ করবে কেন? ওরা দুজনে ঘিরে ধরলো ওকে। ওদের মুখের দিকে তাকিয়ে বিপা কি যে মনস্থির করলো শুধু সেই জানে। 1 সপ্তাহ পর বিপার বাসা থেকে যাওয়ার পর পৃথা প্রথমে কিছুদিন বিভ্রান্ত ছিল। বিপার সেদিনের কথা, ভঙ্গি, চেহারাও কিছুতেই ভুলতে পারছিল না। বান্ধবীর জন্য অসম্ভব কষ্ট হলেও ওর যে ভাবনা সেটা ওকে দুশ্চিন্তায় ফেলেছিল। বিপার কথাবার্তা অসংলগ্ন ধরনের, মানুষ মেরে ফেলবে, কি ভয়ঙ্কর চিন্তা। দ্বিধাদ্বন্দ্বের জেরে কিছুদিন উপেক্ষা করে গেছে ওকে, নিজের সংসার বাবুকে নিয়ে মগ্ন থেকেছে। কিন্তু আজ আবারও মাথায় চেপে ধরল সব। শত হোক প্রিয় বান্ধবী তো, আর সাজিদের সাথে দেখা করিয়ে দিয়েছিল পৃথাই। সে হিসেব করলে কিছুটা দায়িত্ব তো ওরও আছে। পৃথা সরাসরি কল করলো জুবাইরকে। কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞেস করার পর জানতে পারলো জুবাইরের মা মেয়ে পছন্দ করেছেন। সামনের সপ্তাহে ওদের বাড়িতে যাবে জুবাইর, আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে। আপাতত এই নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। শুনে মনের আশায় পানি পড়ল ওর। তবু শেষ চেষ্টার জন্য বলল, বিপার সঙ্গে তোর আর কথা হয়নি? ওই পাগল কি করছে কিছু জানিস? আমি কি করে জানবো? ও তোর বান্ধবী, তুই তো জানবি। পৃথা আশাহত হলো, অনুযোগ করে বলল, এভাবে বলছিস কেন দোস্ত? ও বান্ধবী আর তোর কিছু না। তোর তো ফার্স্ট লাভ ছিল বিপা, এত তাড়াতাড়ি ভুলে গেছিস? জুবাইর কিছুক্ষণ সময় নিল। যে কথা ও ভুলে যেতে চায় সে কথা কি করে বারবার ওর কাছেই ফিরে আসে বুঝতে পারে না। গত কয়েক বছরে কম তো চেষ্টা করেনি ও। বলল, সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথু। আমি বিপাকে কত দিন ধরে ভালোবেসেছি, ওকে ভুলবার জন্য কত কিছু করেছি তুই জানিস না। যখন তুই জেনে যাস তুই এমন একজনকে ভালোবাসছিস, সে অলরেডি অন্য কারো, তখন কত কষ্ট হয় জানিস? এতদিন পর আমি সব ভুলে গিয়ে যখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি, তখন তুই এসে ওকে কথা শেষ করতে না দিয়ে পৃথা বলে উঠল, তুই সত্যি মুভ অন করেছিস জুবাইর? সত্যিই বিপাকে ভালোবাসিস না? ওর ভালো মন্দে তোর কিচ্ছু যায় আসে না? জুবাইর থমকালো, চমকালো। ওর মনে হলো পৃথার এই এক প্রশ্নে ওর ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে গুড়িয়ে গেল। ছোট্ট একটা প্রশ্ন, অথচ কি তাগদ। ওর দীর্ঘ একটা সময়ের চেষ্টা, অনুভূতির যুদ্ধ সব শেষ হয়ে গেল। জুবাইর সত্যিই কি বিপাকে ভালোবাসে না আর? পৃথা আবারও জিজ্ঞেস করলো, সত্যি আর ভালোবাসিস না? সব তোর ইনফ্যাচুয়েশন ছিল? নাকি ওর বিয়ে হয়ে গেছে, কুমারী তো নেই বলে এখন? আজে বাজে কথা বলিস না পৃথা। ভালোবাসা কখনো এসব দেখে না। তাহলে এখনো ভালোবাসিস? জুবাইর কিছু বলতে পারল না। অনুভব করলো বুকের ভেতরটায় কিছু একটা হচ্ছে। না বলা ভালোবাসারা হয়তো গুমরে গুমরে মরছে। অস্পষ্ট স্বরে বলল, জানি না। তুই আমাকে এসব কেন বলছিস বলতো? জানিস না আমার সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট? বিপার জীবনের চেয়ে তোর কাছে তোর এঙ্গেজমেন্ট বড় হয়ে গেছে? ছি জুবায়ের, আমি তোর কাছে এটা আশা করিনি। গত কয়েক বছর নিজের ওপর দিয়ে কি গেছে সেটা যে শুধু জুবায়ের জানে। মানুষটা অন্য কারো যেন, তাকে মনে রেখে তাকে অনুভব করে প্রতি মুহূর্ত কাটানো, এটা যে নিজের সঙ্গে কত বড় জুলুম সেটা যে ভালোবাসে সেই জানে। কত সময় নিয়েও মনকে বুঝিয়েছে। বাড়িতে বিয়ের জন্য শত চাপের মুখেও টলেনি, নিজেকে সময় দিয়েছে। অতঃপর যখন মনে হলো সত্যি মুভ অন করে ফেলেছে, তখন রাজি হলো বিয়েতে। এই মুহূর্তে এসে পৃথার কথা ওর সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মনকে সামলে অনুভূতি শূন্য কণ্ঠে বলল, মানুষ অনেক কিছু আশা করে না পৃথা, তবুও হয়ে যায়। জীবনের নিয়ম এটাই। ভালো থাকিস, দাওয়াত করলে বিয়েতে আসিস। জুবায়ের কল কাটতে উদ্যত হলো। শেষ মুহূর্তে শুনল লাইনের ওপাশে চেঁচাচ্ছে পৃথা, তোর বিয়ে তুই খা, খবরদার যদি ডেকেছিস আমাকে। জুবায়ের ম্লান হেসে ফোন রেখে দিল। মনে মনে বলল, কি যাতনা বিষে, বুঝবে সে কিসে। বিপদ দিন কাটছে আগের মতোই, তবে ওর ভাবনায় পরিবর্তন আসেনি।
এবারের ভাবনায়ও অটল। দুদিন আগেও জেসমিন কল করে ওকে বলেছেন সাজিদের সাথে কথা বলতে। শুরুতে উনিও অন্যান্য বাঙালি নারীর মতো বলেছিলেন মানিয়ে নিতে। পুরুষ মানুষের ওরকম কয়েকটা দোষ থাকে, সেসব ধরে বসে থাকলে হবে না। জামাইকে কাবু করে রাখতে হবে। ও যা চায়, যা ভালোবাসে সেসব করতে হবে। ঘরে মন ফিরলে বাইরের কথা ভুলে যাবে নিশ্চয়ই। এরকম অনেক সংসারে দেখেছেন উনি। ভুল করে এক দুবার পা পিছলে অনেকেরই, কিন্তু চেষ্টা করলে সব আবার ঠিক হয়ে যায়। বিপা মেয়ে, ঘরের বউ, তাই স্বামীকে ফেরানোর দায় ওর ঘাড়েই বর্তায়। সারা জীবন বিপা মায়ের সব কথা শুনেছে, কিন্তু এই প্রথম ওর জেসমিনের কথা মানতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে বিদ্রোহী হতে। তাই তো গতকাল বাজারে গিয়ে এক বোতল বিষ কিনে এনেছে, আজ রাতের খাবারে মিশিয়ে দেবে। সাজিদ ফিরলে দুজনে একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমোবে, চিরদিনের জন্য। খাবার রান্না হয়ে গেছে, বিষটা এখনো মিশায়নি। সাজিদ কখন ফিরবে কে জানে। ততক্ষণ গরম তরকারিতে থাকলে কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় বিষের। জেসমিনকে ফোন করলো বিপা। শেষবারের মতো মায়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক। কথাবার্তা খুব স্বাভাবিক ছিল। কুশল বিনিময় শেষে জেসমিন নরম হয়ে বললেন, জামাইয়ের সঙ্গে কথা হয়েছে মা? বলে দেখ না, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। বিপা কিছু বলবে তার আগেই আবার বললেন, জামাইয়ের বাসায় মন টেকে না রে। একটা বাচ্চা নাই, শূন্য ঘরে মন বসে? তোরা আবার বাচ্চা নেই, নিজের সংসারটা বাঁচা মা। এমনে তো চলতে পারে না। তুমি চিন্তা করো না আম্মা, আমি দেখি কি করা যায়। তুমি ভালো থাকো, রিপাদের আমার আদর দিও। বিপা কল কেটে দিল। চোখ মুছতে মুছতে সাজিদের আসার অপেক্ষায় বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়চারি করতে করতে একবার ভাবলো নিপাকে কল করবে। রিং হলো, রিসিভ হলো না। বিপার উদাস লাগতে শুরু করলো। কারো কাছে কি ঠিকঠাক বিদায় না হবে না? ওর হঠাৎ পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। নিজের ছোটবেলা, কৈশোর, যৌবন, মৃত্যুর আগে নাকি মানুষ তার পুরো জীবনটা একবার দেখতে পায়। বাবা মা বোন দাদা দাদি, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধবদেরও মনে পড়তে লাগলো। কয়েকদিন আগে পৃথার সাথে কি কথা হয়েছিল মনে পড়তেই হঠাৎ হেসে ফেলল। পৃথা ওর মন খারাপ দেখে হাসানোর জন্য বলেছিল, এত মন খারাপ করিস না তো বিপা, আমার কাছে সলিড সলিউশন আছে। যে দণ্ডের এত ঘামান্ড ওই মারদ জাতির, ওই দণ্ডটারই উড়াই দে। ভাতের সাথে ঘুমের ওষুধ খাওয়াবি, মরার মতো ঘুমাবে। তারপর চাক্কু নিয়ে ঘেচাং ফু। না থাকবো বাস, না বাঁচবো বাসি। বুঝলাম মনো? দুঃখের মধ্যে হেসে ফেলেছিল বিপা। সে কথা হঠাৎ মনে হতেই চোখ ঝাপসা হয়ে এলো ওর। পৃথা, পৃথা রে, তোর সাথে আর কখনো আড্ডা দেওয়া হবে না। রাত ৯টা বাজছে। বাইরে থেকে মাত্র ফিরেছে জুবাইর। কাল তার এঙ্গেজমেন্ট, সেজন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল। বাসায় ঢুকতেই ফোনে একটা মেসেজ এলো। পৃথার নম্বর থেকে টেক্সট এসেছে, বাংলায় লেখা। তুই এতদিন কেন বিয়ে করিসনি আমি জানি জুবাইর। তুই বিপাকে এখনো ভালোবাসিস। কাল তোর জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু সেই দিনটাকে হেলায় নষ্ট করিস না। শেষবারের মতো ভেবে দেখ, একবার বিপাকে জানা মনের কথা। জুবাইর খুব বিরক্ত ভঙ্গিতে মেসেজটা ডিলিট করে দিল। পৃথার মাথা খারাপ। কাল আংটি পরাতে যাবে একটা মেয়েকে, আজ আবার আরেকটা মেয়েকে বলবে ভালোবাসার কথা। জুবাইর নিজের মতো পরিবারের সাথে সময় কাটাতে লাগলো। কালকের দিন কি কি করবে এই নিয়ে পরিবারের সদস্যদের বেশ পরিকল্পনা। অনেকক্ষণ আড্ডা হলো। 12টা পর্যন্ত বিপা বসে রইল বারান্দায়। মশার কামড় খেলো। শেষমেশ সাজিদকে ফোন করার পর জানা গেল আজ ফিরবে না সে। খবরটা শুনেও রাগ হলো না বিপার, বরং অদ্ভুত শূন্যতার হাহাকার ঘিরে ধরল ওকে। রাতে শুতে যাওয়ার আগে ওর ফোনেও একটা মেসেজ এলো। আমি তোমাকে ভালোবাসি বিপা। হয়তো কখনো বলতাম না, কিন্তু তোমার অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছে। ভার্সিটি লাইফের শুরু থেকেই তোমাকে আমার ভালো লাগতো। বলবো বলবো করে বলা হয়নি। তারপর তো
তুমি সাজিদ ভাইকে ভালোবাসলে। আমি চলে গেলাম বিদেশে। সব ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজ হঠাৎ মনে হলো তোমাকে সব জানানো দরকার। আমার এই কথায় হয়তো তোমার কিছুই যাবে আসবে না। তবুও জানালাম। হয়তো না জানালে ভবিষ্যতে কোনোদিন গিয়ে আফসোস করব। আফসোসের জায়গা রাখতে চাই না। তোমাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি। তুমি কুমারী নও, তোমার একবার বিয়ে হয়েছে। এগুলো আমার যায় আসে না। আমি এখনো তোমাকে ততটা চাই যতটা আগে চাইতাম। তুমি সাজিদ ভাইকে নিয়ে অনেক ডিস্টার্ব আমি জানি। এ সময় কথাগুলো বলা অনুচিত, কিন্তু আমি বলবো। তুমি সমস্ত আজেবাজে চিন্তা বাদ দিয়ে সাজিদ ভাইয়ের সাথে কথা বলো। ডিভোর্স দিয়ে দাও, আমরা বিয়ে করব। তোমাকে নিয়ে চলে যাব জার্মানি। দেখবে, বার্লিন শহর তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আমরা সবকিছু নতুন শুরু করব। সকালের নাস্তা খেয়ে সবাই তৈরি হয়ে নিল কনেবাড়ি যাবার জন্য। জুবায়ের, যে কাল অবধি ভীষণ স্বতঃস্ফূর্ত ছিল, আজ হঠাৎ করে ওর উৎসাহে ভাটা পড়ে গেছে। তৈরি হওয়া নিয়ে সবার রীতিমতো তাড়া খেয়েও গড়িমসি করলো কিছুক্ষণ। শেষমেশ বাধ্য হয়ে মাকে এসে বলল, আমার যেতে ইচ্ছে করছে না মা, তোমরা বরং ওদের বলে দাও কয়েকদিন পর যাব। জুবায়েরের মা জাহেদা ছেলের কথা শুনে হতবাক হলেন। কিছুটা রাগ নিয়ে বললেন, যেতে ইচ্ছে করছে না মানে? এটা আবার কেমন কথা? কাল নিজেই তো আংটি নিয়ে এলি জুয়েলার্স থেকে। এখন আবার তোর সমস্যা কি সেটা বল। জুবায়ের দেখলো আবহাওয়া গরম। ঢোক গিলে বলল, শরীরটা ভালো না মা, এ অবস্থায় যাওয়া ঠিক হবে না। হয়েছেটা কি? জাহেদার ধমকে বাড়ির সবার দৃষ্টি পড়ল এদিকে। ওর বোন জুথি আর বাবা এগিয়ে এলেন ঘটনা কি দেখার জন্য। সেদিকে চেয়ে জুবায়ের আরেকটু ভরকে গেল। জানতো এদের মানা করাটা কঠিন হবে। এত দিন ধরে বিয়ের এত প্রেশার দিয়েছে, কত কাঠখড় পুড়িয়েছে ওকে রাজি করার জন্য। অবশেষে যখন সব ঠিক হয়েছে, আংটি বদলের দিন জুবায়ের এমন ক্যারফা বাজালে সমস্যা তো হবেই। তবুও স্বর নামিয়ে বলল, লুজ মোশন। কথা শুনে ফিক করে হেসে উঠল ওর বাপ বোন। জাহেদা গম্ভীর কণ্ঠে বললেন, তাতে সমস্যা কোথায়? তোকে কে ঘন্টার পর ঘন্টা থাকতে বলেছে? সব তো হয়েই আছে। আংটি পরাবো, দিন ঠিক করব, চলে আসবো। সেটাই তো মা। দিন ঠিক করতে সময় লাগবে না? সাথে আরো কত আলোচনা। অনেক সময় লাগবে। ততক্ষণ তো আমি কি? বাকি কথা ইঙ্গিতে বলা হয়ে গেল। জাহেদা স্থির। প্রয়োজনে বাথরুমে যাবি? যুথি মুখ ফসকে বলে ফেলল, তোর শ্বশুর বাড়িতে কি বাথরুম নেই নাকি ভাইয়া? এত বেসামাল হওয়ার ভয়? বলে খিলখিল করে হাসতে লাগলো। বাকি সবার চোখ রাঙানিতে আবার থেমেও যেতে হলো চটপট। জুবায়ের বেচারা হয়ে সুর তুলল, মা, হবু শ্বশুর বাড়িতে এমন বেইজ্জতি করিও না, প্লিজ। একটু বোঝার চেষ্টা করো। ওখানে গিয়ে ঘন ঘন বাথরুমে যাবার কথা বললে। তোমরা থামো, আমি আসছি। বলতে বলতে ছুটে গেল বাথরুমে। যুথি এবার হেসেই গড়িয়ে পড়ল যেন। মিনিট 15 পর একটা বিশ্বাসযোগ্য অভিনয় করে ফিরে এলো জুবায়ের। ওর ক্লান্ত, মলিন চেহারা দেখে মায়া হলো ওর বাপের। স্ত্রীকে বললেন, ছেলে অসুস্থ, এখন যাওয়াটা ঠিক হবে না। আমরা পরে যেতে পারি। তুমি ওদের সাথে কথা বলো। যদি রাজি না হয় তখন না হয় আমরা তিনজন গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো। ছেলের যাওয়ার প্রয়োজন নেই। জাহিদা মানলেন সে কথা। কনে পক্ষকে জানাতেই তারা বললেন, সমস্যা নেই। আংটি পরানোর দিন ফুরিয়ে যায়নি। পাত্র সুস্থ হলে যাওয়া হবে। শুনে জুবায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন সারাবেলা জুবায়ের অপেক্ষা করে রইল বিপার উত্তরের, যেমন করেছিল গত রাতে। বিপা কোনো টু শব্দটিও করল না। জুবায়ের ভয় আর কল করতেও সাহস পেল না। দুদিন দ্বিধায় কাটার পর নিজের ওপরে ভীষণ রাগ হলো। কি প্রয়োজন ছিল পৃথার কথা শুনে পুরনো জোশে নিজের হুঁশ উড়ানোর? কি ভাবলো বিপা ওকে? এমনি ওর জীবনে কত ঝামেলা, আর হয়তো কোনোদিন কথাও বলবে না এই কারণে। জুবায়ের হতাশ হয়ে রইল। এর মধ্যে জাহেদা জোরাজুরি শুরু করতেই যেতে হলো কনে বাড়ি। আংটি বদল হলো। বিয়ের তারিখ ঠিক হলো চলতি মাসের শেষ শুক্রবার। সবে মাসের শুরু। প্রায় পুরো মাস জুড়েই সময় পাওয়া যাচ্ছে কেনাকাটা করার। জুবায়ের আপত্তি করল না মোটেই।
ঠিক সেদিনই বিপার খোঁজ মিলল। মেসেজ না, উত্তরটা দিল ফোন কলে। জুবায়েরকে সোজা প্রশ্ন করে বসল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জুবায়ের, তুমি কি আজকে আমার বাসায় আসতে পারবে? জুবায়েরের গলা কাঁপতে লাগলো উত্তর করতে গিয়ে। মনে হলো এমন কঠিন সমস্যায় ও জীবনও পড়েনি। বাইরে বেশ রোদ উঠেছে। প্রচণ্ড গরমের পর কদিন অসময়ের বৃষ্টি। দিনভর মেঘলা আকাশ থেকে আবারও গরমটা পড়তে শুরু করেছে। জুবায়ের হাত ঘড়িতে সময় দেখল, বিকেল 4টা বাজছে। বিপা কল করেছিল 1 ঘন্টা আগে। ও কি বেশি তাড়াহুড়ো করে চলে এসেছে? বিপা বলেছে আজ, এক্ষুনি তো বলেনি। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল বিপা। ওর পরনের শাড়িটা সুন্দর, কিন্তু শত ভাঁজ পরে অবস্থা করুন। জায়গায় জায়গায় কুঁচকে আছে, চুলগুলো ভয়ঙ্কর এলোমেলো। মনে হচ্ছে রাজ্য জুড়ে কাজ করে সে বিধ্বস্ত হয়ে বসে আছে। জুবাইর একটু রয়ে সই ঢুকলো ভেতরে। তার বুকের হৃদযন্ত্রটা রীতিমতো লাফাচ্ছে। আজ বাসা পরিষ্কার করেছি, বুঝলে? প্রচুর ময়লা গায়ে। একটু সময় দাও, আমি গোসল করে আসি। জুবাইর মাথা নাড়ল। বিধ্বস্ত বিপা ওকে বসিয়ে রেখে চলে গেল গোসলে। জুবাইর হাঁফ ছাড়ল। বসে বসে ঠিক করতে লাগলো কি কি বলবে, কারণ ওর মনে হচ্ছে মস্তিষ্কটা একেবারে কাজ করছে না। এক্ষুনি কথা বলতে গেলে সব গুবলেট করে ফেলবে। বিপা ফিরল আধা ঘন্টা পর, আলমারির পাট ভাঙা সুন্দর শাড়ি পরে। বডি লোশনের মিষ্টি সুবাসে ঘরটা ভরে উঠল। জুবাইর আর চোখে তাকিয়ে ঢোক গিলল। একটু আগের বিধ্বস্ত মেয়েটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোর মতো আবারও প্রেমে পড়ে গেল জুবাইর। চা খাবে? জুবাইরের সংবিত ফিরল। অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, দাও। বসো, আনছি। চা করাই আছে, ফ্লাক্সে রেখেছিলাম। মিনিট দুয়েক পর চা এসে গেল। কাপে চুমুক বসিয়ে বিপা একদম ভনিতাহীন সহজ গলায় বলল, দেখো জুবাইর, মানুষের জীবন খুব অদ্ভুত। আমরা যাকে চাই তাকে পাই না, আবার পেয়ে গেলে মনে হয় একে হয়তো চাইনি, এর চেয়ে বেটার ডিজার্ভ করি। চাওয়া পাওয়ার হিসেব মেলাতে মেলাতে আমার জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি ভেবেছিলাম এখানেই সমাপ্তি টানবো, সাজিদকে মেরে নিজেও মরে যাব। এ পর্যায়ে কথা বলে উঠল জুবায়ের। কি পাগলের প্রলাপ বকছো বিপা? তুমি সুইসাইড করবে? কি ভয়ঙ্কর চিন্তা! মলিন হাসির রেখা দিল ঠোঁটের কোণে। সেদিন তুমি মেসেজটা না করলে এতক্ষণে কাজটা হয়েই যেত। কাল সাজিদ তাড়াতাড়ি ফিরেছিল, মুডও ভালো ছিল ওর। হেসে হেসে মরে যেতে পারতাম, কিন্তু তোমার মেসেজটা আমাকে অনেক ভাবিয়েছে, জানো। আমি আসলে জানতাম তোমার মনের কথা বিদেশ যাওয়ার আগে। তখন কিছু বলিনি, কারণ আমি চাইনি কোনো ঝামেলা করতে, তোমাকে কোনোভাবে এম্বারেসিং সিচুয়েশন ফেলতে। মুখ তুলল বিপা। জুবাইর তাকিয়ে আছে ওরই দিকে। চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল। আমিও চাইনি। তোমরা খুব হ্যাপি কাপল ছিলে। হুম, ছিলাম। ইনফ্যাক্ট এখনো সবাই তাই ভাবে, কিন্তু ভেতরের খবর তো অন্য। একটা দীর্ঘশ্বাস পড়ল, সেই সঙ্গে নিস্তব্ধতা গ্রাস করলো দুজনকে। নিঃশব্দে চা শেষ করার পর বিপাই মুখ খুলল। সাজিদ আমার সঙ্গে যা করলো, তারপর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে আমার কষ্ট হবে। আদৌ বিশ্বাস জন্মাবে কিনা, ভালোবাসতে পারবো কিনা কে জানে। কিন্তু ভালোবাসা ছাড়াও সংসার করা যায়। আমি হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু তোমার কি অতটুকু ধৈর্য কুলোবে? মানুষটা অন্য কারো জন্য এত বছর যদি ভালোবাসতে পারি, তবে সে আমার হবে এই ভরসা এক জীবনও পার করতে পারবো নিশ্চয়ই। বিপার হৃদয় সন্তুষ্ট হলো। মনে হলো দীর্ঘ দহনের পর একটুখানি শীতালু হাওয়া ছুঁয়ে দিল ওকে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করব জুবায়ের, কিন্তু তার আগে আমি সাজিদকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিতে চাই। এটা আমার পক্ষে একা সম্ভব নয়, তোমার সাহায্য লাগবে। তুমি কি সাহায্য করবে আমায়? আমি রাজি। জুবায়ের তাকালো ওর চোখের দিকে। বিপা হাসলো অদ্ভুতভাবে। চোখেও ফুটে উঠল হাসির ছাপ। জুবায়ের মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। কয়েকদিন পর জুবায়ের নিয়মিত যাতায়াত করছে বিপার বাসায়। ইতিমধ্যে সাজিদেরও পেছনে একজন লোক লাগিয়ে দিয়েছে জুবায়ের।
ও কখন কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুরই আপডেট থাকছে বিপার কাছে। তবে কিছুদিন পেরিয়ে গেল, ওকে কোনো মেয়ের সঙ্গে সরাসরি দেখা যায়নি। সম্ভবত সাজিদ আজ করছে কিছু একটা, এই নিয়ে কথা হচ্ছিল আজ। জুবাইর বলল, সাজিদ ভাই বেশ সচেতন হয়ে গেছে। বিপা গত 4-5 দিনে কোনো মেয়ের সঙ্গে দেখা করেনি, অফিসেই থেকেছে অত রাত অবধি। বিপা পাস্তা বানাচ্ছে কিচেনে। জুবাইর কিচেনে ঢুকতেই ওর হাতে এক বাটি ধরিয়ে দিয়ে বলল, তুমি যদি কারো নাকের ডগায় বসে তাকে ধোকা দিতে চাও, তাহলে তোমাকে এইটুকু সাবধান হতেই হবে। হুম, কিন্তু চিন্তা নেই, খুব শীঘ্রই ওনার পর্দা ফাঁস করব আমরা। সামনের সপ্তাহে উনি অফিস থেকে ছুটি নিয়েছে 3 দিনের, সম্ভবত সিলেট যাবে। রিসোর্টের রুম বুকিং দিয়েছে, ট্রেনের কামরা ভাড়া করেছে। পাক্কা হানিমুন প্ল্যান খবর পেলাম। বিপা থমকালো। অন্য সময় হলে হয়তো এই এক কথাতে ওর মনটা খারাপ হয়ে যেত। আজ খুব দ্রুতই নিজেকে সামলে নিল। বাঁকা হেসে জানালো, তাহলে আমাদের জন্য টিকিট বুক করো। ওর হানিমুন প্ল্যানে আমরাও সামিল হলাম না হয়। জুবাইয়ের চোখে চোখে ইশারা করলো কিছু একটা। দুজনে হেসে উঠল। জুবাইয়ের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাজিদ ফিরল, একেবারে আচমকা। বিপা কিছু বলবে, সে সুযোগটুকু না দিয়ে খপ করে ওর চুলের মুঠি ধরল। হ্যাঁচকা টান দিয়ে আরেক হাতে মাথাটা চেপে ধরল দেয়ালে। পরপর কয়েকটা বাড়ি দিতেই মাথা ফেটে গেল। কপালের দুপাশ থেকে রক্ত বেরোতে লাগলো ঝরঝর করে। বিপা আর্তনাদের মতো শট তুলল। ওর হাত ছাড়াতে ধস্তাধস্তি শুরু করে দিল। সাজিদ যেন আরো ক্ষেপে উঠল তাতে। চুল ছেড়ে ঘুরিয়ে নিল ওকে। এক হাতে গলা চেপে ধরে হিসিসিয়ে উঠল, হারামজাদি! আমারই খেয়ে পড়ে, আমারই পেছনে ছুরি বসানো, আমার বাসায় তুই তোর লাং নিয়ে আসস, এত বড় কলিজা তোর! আজ তোর একদিন কি আমার। সাজিদ এত জোরে গলা চেপে ধরে আছে যে বিপার মনে হচ্ছে আজ ওর শেষ দিন। শ্বাস আটকে যাবে এক্ষুনি। ওর ধস্তাধস্তির মাত্রা বাড়ল। দুহাতে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। সাজিদের শরীরে যেন অসুরের শক্তি, কিছুতে পারা যাচ্ছে না। জীবন শেষ ভেবে চোখ বন্ধ করে ফেলার মুহূর্তে আচমকা গলা ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিল সাজিদ। বিপা হুমড়ি খেয়ে পড়ল কাচের টি টেবিলের উপর। সেখানে একটু আগে জুবাইয়ের আরো রেখে যাওয়া পাস্তার বাটি দুটো ছিল। আচানক ধাক্কায় ঝনঝন করে উঠল। সাজিদ ক্ষেপে গেল বাটি দুটোকে দেখে। এক হাতে ফের আঁকড়ে ধরল চুলের মুঠি। বিপা চেঁচিয়ে উঠল ব্যথায়, কিন্তু ভ্রুক্ষেপ হলো না ওর। মাথাটা ক্রমাগত বাড়ি দিতে লাগলো টেবিলের ওপর। পাস্তা! শালি পাস্তা খাওয়াস লাংড়ে? আমারে তো পুঁই শাক দেয়া মুগ ডাল রান্দা গিলাস। কচুর ঘ্যাট, লাউয়ের চচ্চড়ি ছাড়া তোর হাত থেকে আর কিছু বের হয় না, সেইখানে লাংড়ে পাস্তা খাও? চিজ পাস্তা! আয় তোরে খাওয়াইতেছি। ছাড় জানোয়ার, আমাকে ছাড়। জানোয়ার? আসল জানোয়ার কাকে বলে দেখাইতেছি। চুল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ওকে টেনে নিয়ে গেল রান্নাঘরে। বিপা চেঁচিয়ে কেঁদেও বাঁচতে পারল না, যেখানে এখনো বাটি ভর্তি গরম পাস্তা তৈরি আছে। সাজিদ এসে সোজা ওর মুখটা চেপে ধরল গরম বাটির ওপর। ইতিমধ্যেই রক্তে ভিজে গেছে মুখ। আঘাতে জরাজীর্ণ চেহারায় গরম লাগতেই ভয়ঙ্কর চিৎকার শুরু করে দিল বিপা। ওর তরপানো দেখে অট্টহাসিতে ফেটে পড়ল সাজিদ। সাজিদ যেন একটা বদ্ধ উন্মাদ। একের পর এক অত্যাচার করেই যাচ্ছে বিপার ওপর, সঙ্গে অকথ্য গালিগালাজ। জগতের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের স্ত্রীকে এমন নোংরা ভাষা বলতে পারে বলে বিপার জানা নেই। অনেকক্ষণ চুপ করে সহ্য করলো, এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওর। হাতের নাগালে কিচেন নাইফটা হাতড়াতে হাতড়াতে অবশ্য পেয়েও গেল সেই মুহূর্তে। অমনি নাইফটা সাজিদের গলার কাছে ধরে হুঙ্কার দিয়ে উঠল, এইবার, এইবার কি করবি বল, দেব তোর কল্যাণ আমায়। সাজিদ ভাবতেও পারেনি এত মারের পরও বিপা ঘুরে দাঁড়াবে। ওর হাতের কাছে নাইফ থাকতে পারে আন্দাজও করেনি। ভরকে গেছে ভীষণ। আমতা আমতা করে বলল, বিপা, বিপা রাখো ওটা। বিপাকে ভর করেছে একটু আগে সাজিদের সাইকোটা। ও সাজিদের ওপর ঝুঁকে পড়ল।
বুকের ওপর চড়ে বসে ছুরিটা আরো দাবিয়ে ধরল। গলার চামড়া স্পর্শ করতে চেঁচিয়ে উঠল, কেন? রাখবো কি জন্য? তুই আমারে একটু আগে মারতে চাস নাই? আমি এখন চাইতে দোষ কি? সাজিদ ভয়ে কথা বলতে পারল না। ও চোখ বড় বড় করে তাকালো। বিভা নাইফটা আরেকটু চেপে ধরল। সূক্ষ্ম একটা দাগের মতো কেটে গেল খানিকটা। রক্ত বেরোতে লাগলো ফিনকি দিয়ে। শালা ইবলিশ, লাং কে নিয়ে আসছে? তুই তার আগে তোর নটিরে নিয়ে বেড়াস নাই? হোটেল যাস নাই শুয়োর? আমারে গালি দেস তুই, বাইনচোদ। ঠিক এই সময় ঠিক এই সময় পাশের ঘরে বিপার ফোনটা বেজে উঠল প্রবল শব্দ নিয়ে। বিপার মনোযোগ সরে গেল ওদিকে। হাতের বেগ আলগা হয়ে উঠতেই সুযোগটা লুফে নিল সাজিদ। এক ধাক্কায় ওকে বুকের উপর থেকে ফেলে দিল। হাত থেকে নাইফটা ছিটকে মেঝেতে পড়ল। বিপা নড়বারও সময় পেল না। ঝড়ের বেগে ওই নাইফটাই তুলে নিল সাজিদ। চড়া হলো ওর ওপর। আমারে ভয় দেখাস? আজ তোর শেষ দিন, হারামজাদি। বলেই নাইফটা উঠিয়ে ধরতে বিপা আল্লাহ বলে খিচে চোখ বন্ধ করে নিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ছুরিটা ওর বুকে না বসে ছিটকে পড়ল অদূরে। পরিবর্তে শোনা গেল সাজিদের আর্তনাদ, ওহ মা গো! পরপরই পড়ে গেল মেঝেতে। বিপা প্রচন্ড বিস্ময়ে চোখ মেলতেই দেখল সম্মুখে জুবায়ের দাঁড়িয়ে। ওর হাতে একটা ফুলদানি, যেটা দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে ফেলেছে সাজিদকে। ও বিস্ময় নিয়ে বলল, তুমি? সাজিদ ফুলদানিটা ছুড়ে দিল দূরে। ভেঙে গুড়িয়ে গেল ওটা। সেদিকে ভ্রুক্ষেপ নেই দুজনের। বরং বিপাকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল জুবায়ের। নিঃশব্দে ওর বাড়িয়ে দেয়া হাতটা আঁকড়ে ধরল বিপা। 15 মিনিট পর ড্রয়িং রুমটা বিধ্বস্ত। বিপা বসে আছে বড় সোফাটার একপাশে। চেহারা পুরোপুরি উদ্ভ্রান্তের ন্যায়। চুলগুলো এলোমেলো হয়ে কপালে দুপাশে লেপ্টে আছে। রক্তে ভিজেছে কিছু। মুখটায় অসংখ্য দাগ লেগেছে। ঠোঁটের কোণটা ফেটেছে। গলায় 5 আঙুলের ছাপ। জুবায়ের ও ঘর থেকে হাতে একটা বক্স নিয়ে ফিরল। হাফ ছেড়ে বলল, অবশেষে পেয়েছি ফার্স্ট এইড। এসো, ব্যান্ডেজ করে দেই। এ কি, তুমি বরফ ধরে রাখোনি কপালে? সব বরফ তো গলে গেল। টি টেবিলের ওপর বরফ ভর্তি বাটিতে নজর দিল বিপা। অর্ধেক বরফ গলে গেছে। বাকিগুলো ভাসছে গলা পানিতেই। কিছু বলার আগ্রহ পেল না। জুবায়ের বুঝল সব। নিজে কিছুক্ষণ বরফ চেপে ধরে রাখলো ক্ষতের ওপর। রক্ত পড়া বন্ধ হলে তুলো দিয়ে মুছল। অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করলো। সবশেষে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজটাও করে দিল। বিপা কিছুই বলল না। ক্লান্ত চোখে তাকিয়ে রইল নির্নিমেষ। জুবায়ের তাকালো ঘরের অন্য প্রান্তে। ওদিকটায় একটা চেয়ারে বেঁধে রেখেছে অজ্ঞান সাজিদকে, যেন জ্ঞান ফিরল অতর্কিতে আক্রমণ করতে না পারে। এমনি যথেষ্ট ক্ষতি করে ফেলেছে বিপার, আবার সুযোগ পেলে নির্ঘাত খুন করবে। ভেবেই দীর্ঘশ্বাস বেরুলো। এখন কি করবে বিপা? সাজিদ সব জেনে গেছে। আমরা চাইলেও আর আগের প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো না। রিসোর্টে গেলে না হয় অ্যাক্সিডেন্টের কাহিনীটা করা যেত, কিন্তু এখন দ্রুত ভাবতে হবে। বিপা তখনও চুপ করে, তবে দৃষ্টি ঘুরে গেছে বেহুশ সাজিদের দিকে। জুবাই সেদিকে চেয়ে আবার বলল, ওর জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে কে জানে। এর মধ্যে বাসা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বিপা। জ্ঞান ফিরলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। তার চেয়ে চলো আমরা চলে যাই। মেইন গেট আমরা বন্ধ করে যাব। ফোন তো থাকবেই। কাউকে কল দিয়ে খুলে নিতে পারবে। কোথায় যাব? বিপা সেভাবেই বলল। জুবাইর টেনশনে ঠোঁট কামড়ালো নিজের। আপাতত পৃথার বাসায় যাওয়া উচিত। আমার বাসায় যাওয়া একদমই ঠিক হবে না। মা বাবা নানান প্রশ্ন করবে। এগুলোর উত্তর দিতে পারবো না। তাছাড়া বিয়ে এখনো ভাঙতে পারিনি। পৃথার বাসা সব দিক থেকে সেফ। ও সবকিছুই জানে। সমস্যা হবে না। তারপর ধীরে ধীরে সব করতে পারবো। ডিভোর্স ফাইল, ভিসা অ্যাপ্লাই সময় নিয়ে করব। এর মধ্যে সাজিদ তোমার নাগাল পাবে না। আর আমার ধারণা ও সেটা করবেও না। তুমি চলে গেছো, সে আনন্দেই মেয়েটাকে নিয়ে রিসোর্টে চলে যাবে নিশ্চিন্তে। আমরা তখন আগের প্ল্যানে স্টিক থাকবো। মাঝখানে শুধু একটু চেঞ্জ আনতে হবে, ঠিক আছে?
বলেই তাকালো বিপার সমর্থনের জন্য। বিপা সাজিদ থেকে নজর সরিয়ে নিতেই দুজনের চোখাচোখি হলো। জুবাইর চেয়ে রইল ওই গভীর চাহনির দিকে। কিছুটা সময় পর সংবিত ফিরল দুজনের। বিপা আগের মতোই গম্ভীর স্বরে জানান দিল, আমরা প্ল্যান অনুযায়ী সব করব। মরতে সাজিদকে হবেই, তাও আজই। কারণ আজকের পর আর অপেক্ষা করা সম্ভব না আমার। কিন্তু কিভাবে? সাজিদ অলরেডি সেন্সলেস বিপা। এ অবস্থায় ও ড্রাইভ করবে কিভাবে? আর থামা গাড়িতে ট্রাক ধাক্কা দিলে আশেপাশের লোকজন ফেঁসে যাওয়ার চান্স অনেক বেশি। সেজন্য একটা নির্জন রাস্তা লাগবে এখন, যেখানে সিসিটিভি নেই, আশেপাশে লোকজন কম। তোমার ট্রাক ড্রাইভারকে ফোন করো। ঢাকায় এরকম রুটের কথা ট্রাক ড্রাইভাররা সবচেয়ে ভালো জানবে। তুমি এখন ওকে ইনজেকশনটা পুশ করে দাও। একটু পর সন্ধ্যা নামবে। অন্ধকারে শুনশান রোডে অ্যাক্সিডেন্ট হওয়া খুবই কমন ব্যাপার। তাছাড়া ব্লাডে অ্যালকোহল পাওয়া গেলে সবাই এমনিই বুঝবে ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। পিওর অ্যাক্সিডেন্ট, ধরা পড়ার চান্স নেই একদম। বিপার কণ্ঠ আশ্চর্য রকম ঠান্ডা, যেন ভয়ঙ্কর কোনো অপরাধী তার অপরাধের পূর্ব পরিকল্পনা করছে। জুবাই সন্তর্পণে ঢোক গিলল। বলতে বাধা নেই, হঠাৎ করে ওর শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। গা ছমছমে একটা অনুভূতি হচ্ছে। কিন্তু ওর তো জ্ঞান নেই, নিচে দারোয়ান আছে। বাকি সব প্ল্যান ঠিক থাকলেও আমরা এই ফ্ল্যাট থেকে বেরোতে পারবো না। কারণ যেভাবেই বেরোই দিন শেষে ধরা পড়বই। বিভা কিছুক্ষণ নিশ্চুপে ভাবল, জুবাইরের কথা ঠিক। এই বিল্ডিং এ যত মানুষের আনাগোনা সারাদিন, তাতে এক মুহূর্তের জন্য ওরা লিফট, করিডোর কিংবা গেট ফাঁকা পাবে না। সাজিদকে বোরকা পরালে হয়তো সাময়িকভাবে নিশ্চিন্ত হতে পারবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে সন্দেহের তীর ওর দিকে নিক্ষিপ্ত হবে। তাহলে তাহলে আমি যা বলছিলাম তাই করি। এসব খতরনাক প্ল্যানিং রাখো তুমি। চুপচাপ হাত খুলে দিয়ে বেরিয়ে যাই, বাকি সব পরে দেখা যাবে। এখন আমরা তো নিরাপদে পালাতে পারবো। বিপা কিছু একটা বলবে, তার আগে একটা রিংটোন বেজে উঠল। জুবাই চমকে তাকাতেই বিপা বলল, সাজিদের ফোন বাজছে। ওর পকেটে আছে হয়তো। জুবাইর এগিয়ে যেতে যেতে বলল, রিসিভ করব নাকি ফোন অফ করে রাখবো? আগে দেখো কলটা কে করেছে। ফোনটা নিয়ে ফিরে আসতে দেখা গেল স্ক্রিনে ভাসছে নি লাভ। জুবাইর ভ্রু কুঁচকে তাকালো। বিপা ফোনটা রিসিভ করে কানে ধরল। অজানা আশঙ্কা ওর বুক কাঁপছে। কে এটা? সাজিদের সেই প্রেমিকা? নীরবতা ছেদ করে ওপাশ থেকে একটা অভিমানী নারী কণ্ঠ শোনা গেল। হ্যালো বাবু, কল করার কথা ছিল না তোমার? করনি কেন? ইগনোর করছো? এরকম করলে কিন্তু আমি যাব না তোমার সাথে। নিপা তুই? বিপার বিস্ময়ের অন্ত রইল না। কল কেটে গেছে অনেকক্ষণ হলো। বিপা এখনো স্তম্ভিত হয়ে বসে আছে, যেন কিছুই বুঝতে পারছে না। জুবাইরও অবাক। ও একটু ভয়ে ভয়ে ডাকলো, বিপা। বিপা ফিরে তাকালো। ওর চোখের দৃষ্টিতে অদ্ভুত শূন্যতা। জুবাইরের বুকে ভার লাগলো। এসব কি হচ্ছে তার সাথে? জীবনটা এত আনপ্রেডিক্টেবল লাগছে। কি হয়েছে আমাকে বলবে প্লিজ? বিপা চোখ বুঝলো। সঙ্গে সঙ্গে এক ফোঁটা জল গড়ালো বাঁ চোখ থেকে। ধীর কণ্ঠে বলল, নিপা। সাজিদের প্রেমিকার নাম নিপা রহমান। বিপা রহমানের অতি আদরের ছোট বোন, যে তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। কি বলছে এগুলো? জুবাইরের মুখ থেকেও কথা শুনল না। কিছু সময় নিস্তব্ধতায় কাটলো। তারপর হঠাৎ বিপা হাউমাউ করে কাঁদতে শুরু করতে হুঁশ ফিরল ওর। ব্যাকুল হয়ে ডাকতে লাগলো, এই বিপা, এই কাঁদছো কেন? প্লিজ কান্না থামাও। এই মেয়ে। বিপার কান্নার বেগ বাড়ল। কিভাবে থামাবো আমি কান্না জুবাইর? আমার যে সবকিছু শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস, আশা, ভরসা সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি কি করব এখন? কি করব বলতে পারো? কিছুই করতে হবে না তোমার। আমি আছি তো তোমার পাশে। এই দেখো আমাকে। জুবাইরের আকুল কণ্ঠ বিপাকে ভরসা দিল। এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। জুবাইর দুহাতে আগলে নিল ওকে।
আমাদের জীবন খুব বিচিত্র বিপা। আমরা বুঝতেও পারি না, ভাবতেও পারি না। জীবনের প্রতি পরতে পরতে কি রয়েছে। এখন তুমি ভাবছ জীবন থেমে গেছে, কিন্তু আসলে তা নয়। তুমি আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে। কিচ্ছু নতুন করে শুরু হবে না জুবায়ের, কিচ্ছু না। আমার সব শেষ। যে বোনকে সবচেয়ে ভালোবেসেছি, সে আমাকে ধোঁকা দিয়েছে, আমারই স্বামীর সঙ্গে। বিপা কেঁদেই গেল। কাঁদতে কাঁদতে কত কথা হলো। নিপার সাথে ওর ছোটবেলায় কেমন মধুময় ছিল, কত ভালোবাসা ছিল দুজনের। সেই নিপা কি করে ওকে পিছন থেকে ছুরি মারতে পারে। একবারও কি দ্বিধায় পড়েনি ও? ভুলেও একবার ভাবেনি বিপার কথা। এর মধ্যে জ্ঞান ফিরে এলো সাজিদের। হাত পা বাঁধা দেখে চেঁচামেচি শুরু করে দিল অশ্রাব্য ভাষায়। আবার নিয়ে আসছো সরে, এখন আবার জড়াও রাখছোস। খোল আমার বাঁধন, খোল। আচমকা গালাগালে দুজনে ফিরে তাকালো। জুবায়ের মোটামুটি হতভম্ব হয়ে গেল কথাগুলো শুনে। বিপার হঠাৎ কি হলো কে জানে, ছুটে গিয়ে হামলে পড়লো সাজিদের উপর। কলার ধরে ঝাঁকাতে লাগলো। হারামির বাচ্চা, তুই আমার সাথে এমন কেন করলি বল? কি কম ছিল আমার, যে তুই আমার বোনের সাথে? সাজিদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। সম্ভবত বিপার কথার ভাবার্থ বুঝতে সময় লাগছে। পরক্ষণে হাসল, জঘন্য সে হাসি। ফিচাল কণ্ঠে বলল, কি কম শুনতে চাও বেবি? বল কুত্তা। বিপা তীব্র রাগে চেঁচালো। জুবাই যেন পৈশাচিক আনন্দ পেয়েছে, গা দুলিয়ে হেসে উঠল। বলল, ভাই, ফিগার, হটনেস, কিছুই তো নাই তোর, যে আমারে বসে রাখবি। আর নিপারে দেখ, ইয়াং, চেয়ারফুল, জিরো ফিগারের হট একটা মেয়ে, আর বিছানাতেও তোর চেয়ে শতগুণ। বাকি কথা ইশারায় বলল যেন। চোখ টিপ দিল একটা। বিপার মাথায় রক্ত উঠে গেল। এলো পাথারে ঘুষি মারতে লাগলো সাজিদের মুখে বুকে। সাজিদ ওকে খেপিয়ে দিতে হাসতেই থাকলো পাগলের মতো। জুবায়ের ছুটে এলো থামাতে। বিপা থামো, মেরো না এভাবে, প্লিজ। ওর হাত ধরার চেষ্টা করেও পারল না। সাজিদ শয়তানি হেসে বলতে লাগলো, নিপাকে আমার প্রথম থেকে ভাল লাগতো, জানো বেবি। শি ওয়াজ হট অ্যান্ড সে। জুবায়ের একটা ঘুষি দিল ওর মুখ বরাবর। ধমকে উঠল, শাট আপ। ওপস, তোর গায়ে এত শক্তি? জুবায়ের সে কথার উত্তর দিল না। সাজিদ চাচ্ছে ওদের খেপিয়ে দিতে। রেগে উল্টাপাল্টা স্টেপ নিল ওরই ফায়দা। শান্তভাবে বিপাকে সামলানোয় মন দিল। ওকে জাপটে ধরে পিছে নিয়ে যেতে লাগলো। সাজিদ বলেই গেল, শ্বশুর বাড়িতে গেলে আমার ঘুম হারাম হয়ে যেত। নিপা সারাক্ষণ ধুলাবাই ধুলাবাই করে ঘুরঘুর করতে আশেপাশে। কি সুন্দর মেয়ে, দেখলেই নেশা লাগে। ওরে রাইখা তোরে কেন বিয়া বসছি, এ আফসোস আমার। কিন্তু এর চেয়ে বড় আফসোস, শ্বশুর বাড়ি বেশি দিন থাকা যায় না, এত ঘন ঘন যাওয়াও যায় না। এর মধ্যে তুই প্রেগনেন্ট হইলি, বাপের বাড়ি পাঠাইলাম, তোরে দেখার বাহানায় যাই। বিপা হাত পা ছোড়াছড়ি শুরু করতেই জুবাইর আরো শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সাজিদ হাসল, ওলে ওলে বাবুটা, এত রাগ? আগে শোনই তো বাকিটা। প্রেগনেন্সি টাইমে তোর ট্যান্ট্রামস অসহ্য লাগতো। এই চাই, সেই চাই, এই করো, সেই করো, জঘন্য লাগতো। তার মধ্যে নতুন বায়না, গ্রাম ভাল লাগে না, আমার কাছে থাকতে হবে। আমার রাগ সপ্তমে উঠল। তখনই তোরে ছেড়ে দিতাম, কিন্তু শাশুড়িটা ভালো, নিপাকে পাঠালো সাথে। তাছাড়া নিপাও ভার্সিটিতে চান্স পেয়েছে। আমার আনন্দ কে দেখে, কিন্তু তোর যন্ত্রণা অসহ্য হয়ে গেছিল। এক রাতে লাথি দিয়ে ফেলে দিলাম বিছানা থেকে। ভাবছিলাম তুই আর বাচ্চা দুইটাই টেসে যাবি, কিন্তু বাচ্চাটা মরল, বাঁচলি তুই। শুরু হইল আরেক নতুন জ্বালা। বাচ্চা হারানো নিয়ে তোর নাটক দেখতে দেখতে অস্থির হয়ে একদিন সুযোগ করে নিপার কাছে গেলাম। বললাম সব। শুরুতে অনেক নীতি কথা, কাহিনী করলো। তারপর হঠাৎ ঠোঁট কামড়ে হেসে বলল, নিপা ইজ বেস্ট, সব দিক দিয়েই। হঠাৎ বিপার শরীরে অসুরের শক্তি ভর করলো। ওর বাচ্চাকে মেরেছে সাজিদ? ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। জুবায়েরও বিস্ময় হতবাক। হাতের বাঁধন আলগা হয়ে গেছে ওর। এই ফাঁকে বিপা নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। এক দৌড়ে ছুটে গেল রান্নাঘরে। ছুরি হাতে ফিরে আসতে আসতে চিৎকার করে বলল,
আজ তোর শেষ দিন শুয়োর। আমার বাবুর খুনি তুই। আজ আমার হাতেই তুই মরবি। সাজিদ জুবায়ের দুজনে অবাক হয়ে চেয়ে রইল। জুবায়ের এগিয়ে এসে আটকাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। ওকে ধাক্কা মেরে ফেলে দিল বিপা। মেঝেতে পড়েও জুবায়ের নিষেধ করেই গেল, বিপা, ডোন্ট ডু ইট, প্লিজ, স্টপ, প্লিজ। কিন্তু বিপা শুনল না কোনো কথা। ছুটে গিয়ে ছুরিটা বসিয়ে দিল সাজিদের বুকে। মাংস ভেদ করে ছুরিটা ঢুকলো। সঙ্গে সঙ্গে এক গাদা রক্ত ছলকে বেরোলো। রক্তিম ছিটে ফোটায় দারুণ সুন্দর নকশা তৈরি হলো বিপার সুষ্ঠি চেহারায়, যেন মুখ সাজানোর প্রতিযোগিতায় বিজয়ী রমণী। আহ! সাজিদ বুক চেপে ধরে ঢলে পড়ল চেয়ারে। জুবায়ের ভয়ানক হতাশায় মাথা হেঁট করে ফেলল। ১.৫ বছর পর কেন্দ্রীয় কারাগার। বিপার সঙ্গে দেখা করতে এসেছেন জেসমিন। কিছু প্রিয় খাবার রেঁধে এনেছিলেন। বিপা খুব আগ্রহ নিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে খুব প্রশংসা করলো। জেসমিন ওকে একটা খাম এগিয়ে দিলেন, তোর জন্য। বিপা মুখে লোকমা তুলে ফিরে তাকালো। কি? জুবায়ের পাঠিয়েছে, তোর চিঠি। রাখো, খাই আগে। তোমাদের খবর বলো দেখি। রিপা দিপার পড়ালেখার কি খবর? জেসমিন চিঠিটা রাখলেন। বিপা একের পর এক প্রশ্ন করছে। বহুদিন পর মেয়েটাকে সুখী লাগছে, স্বতঃস্ফূর্ত লাগছে। কে বলবে এই মেয়েটা নিজের স্বামী হত্যার দায়ে সাজা ভোগ করছে? বরং মনে হচ্ছে সদ্য বয়সন্ধিতে পড়া এক ষোড়শী মায়ের সাথে খেতে বসে গল্প করছে। কি আহ্লাদ তার কথায়, কি উচ্ছ্বাস তার অঙ্গভঙ্গিতে। জেসমিন এক দৃষ্টি চেয়ে রইলেন জুবায়ের ফিরে গেছে তার স্থানে। বিয়েটা শেষমেশ হয়নি বেচারার। আংটি বদলের পর বিয়ে ভেঙে পালিয়ে গেছে জার্মানি। সাজিদের মৃত্যুর পর বিপা স্বামী হত্যার দায় স্বীকার করে নিয়েছে। আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছে। আর বিপাকে গ্রেফতারের কিছুদিন পর মেসের ঘর থেকে নিপা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় অন্তঃসত্ত্বা ছিল নিপা। কুমারী একটা মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর কতটা ঘৃণ্য হতে পারে সেটা সে জানত। তাছাড়া বোনের সংসার ভাঙার দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আগে। জেসমিন সমস্ত যোগাযোগ ছিন্ন করেন ওর সঙ্গে। টাকা পয়সা দিতেন না, ফলে আর্থিক দুরবস্থায় ছিল বেশ। এর মধ্যে একটি অপ্রত্যাশিত খবর, মানসিকভাবে ভেঙে পড়েছিল মেয়েটা। শেষ অবধি তাই জীবনটা ইতি টানবারই সিদ্ধান্ত নেয়। বিপা চাইলেই পালিয়ে যেতে পারত জুবায়েরের সঙ্গে। এদেশের বিচার ব্যবস্থায় এমন অসংখ্য ঘটনা আছে। খুনের পর খুনির সন্ধান মেলে না, সন্ধান মিললেও বিচার হয় না। জুবায়েরের টাকার অভাব ছিল না, আর টাকা হলে বাঘের চোখও মেলে, তাই খুব সহজে ছাড়া পেতে পারত। তারপর বিপাকে নিয়ে পাড়ি জমাতো বিদেশে, কিন্তু বিপা রাজি হয়নি। এমনকি সাজিদকে খুনের দায়ও সম্পূর্ণ নিজের ঘাড়ে নিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করেছে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন বিপা জুবায়েরের চিঠি নিয়ে বসল। পুরো চিঠি জুড়ে কেবল অভিযোগের ছড়াছড়ি, আর প্রতি 2 লাইন পর পর লেখা, আমি তোমাকে ভালোবাসি বিপা, তুমি আমাকে গ্রহণ করলে না কেন? ওর বাচ্চামো দেখে বিপা মনে মনে হাসলো কিছুক্ষণ। শেষমেশ জবাব লিখল, ভালোবাসা খুব অদ্ভুত বিষয়, জানো জুবায়ের। তুমি একবার যাকে মন থেকে ভালোবেসে ফেলবে, তাকে আর কোনো দিনও মন থেকে সরাতে পারবে না। যতই কিছু হোক, যতই তাকে ঘৃণা করো, তবুও তাকে যে একসময় তুমি ভালোবেসেছ, এই সত্যকে উপেক্ষা করতে পারবে না। ইদানিং জেলখানায় বসে সাজিদকে আমার খুব মনে পড়ে, জানো। তুমি হয়তো ভাবছো প্রলাপ বকছি, আসলে তা নয়। সাজিদ আমার সঙ্গে অন্যায় করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেসবের কিছুই আমার মনে নেই। এখনো কারাগারের নিভৃত কক্ষে একা বসে থাকলে আমার সাজিদের কথাই মনে পড়ে। আমি ওকে ঘৃণা করতে পারি জুবায়ের, কিন্তু ভালো না বেসে থাকতে পারি না। 7 বছর খুব দীর্ঘ একটা সময়। আমাদের এই দীর্ঘ সময়ের পথ চলা, শেষটা যেমনই হোক, রঙিন শুরুটা তো অস্বীকার করতে পারি না। সব দুঃখ, রাগ, ক্লেশ ফুরিয়ে গেলে শুরুর এই ভালোবাসাটাই তো থেকে যায় কেবল। মানুষটা নেই, তাকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। এখন রাগ পুষে আর লাভ নেই।
আমি তোমাকে কেন গ্রহণ করিনি তুমি হয়তো বুঝতে পারছো। তুমি আমার ভালো বন্ধু ছিলে, দুঃসময়ে পাশে ছিলে, কিন্তু তা শুধুই বন্ধু হিসেবে। আমি চিরকাল ভালোবেসে এসেছি সাজিদকে। ও আমার সঙ্গে অন্যায় করলো, ওকেই ভালোবেসেছি। ওকে শাস্তি দেবার পরও ওর জন্যই কেঁদেছি। সত্যি, ভালোবাসা অদ্ভুত। আমার কথা মনে রেখো না আর। আমি তোমার অতীত। অতীতকে ভুলে ভবিষ্যৎ আগলে নাও। তুমি ভালো থেকো জুবায়ের। তুমি ভালো থেকো। ইতি, বিপা। বাস্তবে বিপা অনেক আগেই জানতে পারে নিপা তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু বোনের প্রতি অত্যধিক স্নেহে ও কিছুই বলতে পারেনি। আরও দুই বোন থাকা সত্ত্বেও নিপাকে ছোটবেলা থেকে অসম্ভব ভালোবেসেছে কিনা। নিপাও পড়ালেখার খাতিরে থাকতো বোনের বাড়িতে, সেই সূত্রেই সাজিদের সঙ্গে সম্পর্ক হয়। এদিকে বিপার দুটো বাচ্চা ছিল, এরা নিপাকে এবং এদেরকে নিপা খুব ভালোবাসতো। এজন্য পরে নিপা বাসা ছাড়ল, ওর যাতায়াত কমাতে পারেনি বিপা। জুবায়ের অবশ্য ওর বাচ্চা সহ বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিপা শেষ অবধি অত্যধিক মানসিক চাপে বিপা সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে মারা যায়। সম্ভবত স্ট্রোক হয়েছিল। এদেশে খুবই কমন ঘটনা হলো, বড় বোন মারা গেলে তার বাচ্চার দেখাশোনার জন্য ছোট বোনের ওই ঘরে বিয়ে দেওয়া হয়। বিপার মৃত্যুর পরও তাই নিপার সঙ্গে বিয়ে হয় সাজিদের। বিয়ের পরও বোনের বাচ্চা দুটোকে খুব ভালোবাসতো নিপা। ওর আর বাচ্চা হয়নি। গল্পটা শুনে অদ্ভুত লাগে, তাই না? আসলে বাস্তব এমনই। এখানে সবাই সুবিচার পায় না, কেউ কেউ কষ্ট পেতে পেতেই মারা যায়, কেউ অন্যায় করেও সাজা পায় না, সুখেই থাকে। বন্ধুরা, গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।